শুরু করছেন? লাইভ শুরু হয়েছে? আচ্ছা, আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। ইউসিসি গ্রুপ আয়োজিত সি ইউনিট ভর্তি পরীক্ষার ইংরেজি চূড়ান্ত সাজেশনমূলক ক্লাসে সবাইকে শুভকামনা। তো আমার ভয়েসটা কি তোমরা ঠিকমতো শুনতে পাচ্ছ কিনা? সবাই যদি একটু আমাকে কমেন্ট করে একটু জানাতা, যে ফার্স্ট কমেন্ট, আমার ভয়েসটা কি ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা একটু যদি কমেন্ট করে আমাকে একটু জানাও। ঠিক আছে, হ্যাঁ ভয়েস ঠিক আছে। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটিভাবে এখানে ভয়েসটা পরিষ্কারভাবে শোনাই যাচ্ছে। ভয়েস আশা করি ক্লিয়ারলি শুনতে পাচ্ছ সবাই। তো আজকের ক্লাসের শিরোনামটা আমি দিয়েছি হচ্ছে, আমরা সবাই স্ক্রিন থেকে দেখতে পাচ্ছি, ডিইউ সি ইউনিট ওয়ান শর্ট ক্লাস। ঠিক আছে, আচ্ছা লামিয়া কমেন্ট করেছো, ওকে, অর্থাৎ ভয়েস পরিষ্কারভাবে শুনতে পাচ্ছ আশা করি। আচ্ছা, তো ওয়ান শর্ট ক্লাসে তোমাদের সবাইকে আমি রাইহান বোরহান, সিনিয়র লেকচারার ইন ইংলিশ ডিপার্টমেন্ট, ইউসিসি হেড অফিস, তোমাদের সবাইকে ইনভাইট করছি যে যেখান থেকে আজকের লাইভটিতে যুক্ত হয়েছো বা লাইভটি যারা যারা দেখছো তারা প্রত্যেকেই চেষ্টা করো প্রত্যেকের নিজস্ব টাইমলাইন থেকে আজকের লাইভটিকে শেয়ার করে দেওয়ার জন্যে। সবাই একটু চেষ্টা করো আজকের টাইমলাইন থেকে লাইভটিকে শেয়ার করার জন্যে, এবং কে কোথা থেকে আজকের ক্লাসটিতে অংশগ্রহণ করছো সেটাও একটু কমেন্ট করে আমাদেরকে একটু জানিয়ে রাখো। ঠিক আছে, তো সি ইউনিটের শিক্ষার্থীবৃন্দ যারা দ্বিতীয়বার, আসলে এটা একটা কি বলবো যে আসলে দুর্ঘটনা বলা যেতে পারে। তোমরা অলরেডি পরীক্ষা দিয়েছিলে, অনেকের পরীক্ষাই কিন্তু ভালো হয়েছিল, তাই না? কিন্তু পরীক্ষাটা কিছু সমস্যার কারণে যারা শুধু বাণিজ্য বিভাগে রয়েছে তাদের জন্য আবার পরীক্ষাটা নতুনভাবে হচ্ছে আগামী 17ই মেতে, তাই তো? তো হাতে যে সময়টুকু রয়েছে এই সময়টুকুতে তোমরা কিন্তু চাইলেই খুব সুন্দরভাবে একটা রিভিশন দিতে পারো ইংরেজিটাকে। তো ইংরেজি রিভিশন দেওয়ার আগে আজকের ক্লাসে আমি মূলত হচ্ছে সি ইউনিটের একটা কম্পারেটিভ অ্যানালাইসিস করব। ঠিক আছে, অর্থাৎ যেই পরীক্ষাটা ইতোমধ্যে হয়ে গেছে 2024 যেই পরীক্ষাটা তোমরা দিয়েছো ওখান থেকে শুরু করে বিগত আরও প্রায় 5 বছরের সবগুলো প্রশ্ন নিয়ে আজকে আমরা একটা কম্পারেটিভ ডিসকাশন করব, আলোচনা করব, এবং এই আলোচনার পরবর্তীতে আমি তোমাদেরকে একটা টপিকের সাজেশন করে দিব। ঠিক আছে, এবং টপিকের যে সাজেশনটা আমি দিয়ে দিব আশা করা যায় যে ওই সাজেশন থেকে তোমরা সরাসরিভাবে টপিক কমন পেয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, সো আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। যারা সি ইউনিটে পরীক্ষা দিচ্ছ তারা কোনো ধরনের ডিসকাশন না করে খাতা কলম নিয়ে তৈরি হয়ে যাও, এবং যদি কোনো প্রশ্ন থেকে থাকে আজকে ক্লাস চলাকালীন সময়ে অবশ্যই প্রশ্ন করবে। ঠিক আছে, সো শুরু করা যাক আমাদের আজকের ওয়ান শর্ট ক্লাস। আমি দেখতে পাচ্ছি এখানে বরিশাল থেকে যুক্ত হয়েছে মিস মুসাম্মদ লামিয়া, ফাহিয়া হাসান দিয়েছো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আবির খান কমলাপুর থেকে দেখছো, সাব্বির রহমান, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তো আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে ইতোমধ্যেই প্রায় 150-র মতো পার্টিসিপেন্ট যুক্ত হয়ে গেছো। হয়তো হাঁটি হাঁটি পাপা করে আরও অনেকেই যুক্ত হতে পারো, মাত্র মাগরিবের নামাজ শেষ হয়েছে। সো সবাই আশা করি ধীরে ধীরে আজকে ক্লাসে যুক্ত হবে। তো আসেন আমরা আমাদের আজকের ক্লাসটা স্টার্ট করি। ক্লাসের শুরুতে আমি একটু বলে রাখি, এটা যদি আমি এখন তোমাদেরকে ব্রিফ করতে যাই, মানে এটা যদি এখনই বলতে যাই তাহলে কিন্তু আমরা আসলে বুঝতে পারবো না যে আসলে কোন টপিকের গুরুত্ব কতটুকু। সো এই যে একটা গ্রামার অ্যানালাইসিস আমরা একটা চার্ট দেখতে পাচ্ছি, এই টোটাল চার্টটা নিয়ে আমরা কাজ করব হচ্ছে আজকের ক্লাসের শেষের অংশে। আজকে ক্লাসটাকে আমরা দুটো ভাগে ভাগ করতেছি। প্রথম ভাগে আমরা কিন্তু কোয়েশ্চেন অ্যানালাইসিস করব, অর্থাৎ বিগত 6 বছরের আমরা কোয়েশ্চেন অ্যানালাইসিস করব, আর তারপরেই হচ্ছে আমরা আমাদের সাজেশনটাকে রেডি করব যে আসলে কোন কোন টপিকগুলো আমরা শেষ মুহূর্তে দেখে যাব। ঠিক আছে, আচ্ছা, তো আসেন আমরা লেট না করে আসেন আমরা আমাদের ক্লাসটিকে শুরু করি। ঠিক আছে, আমরা আমাদের ক্লাসটিকে শুরু করি। আচ্ছা, তো যাই হোক আমি দেখতে পাচ্ছি এখানের মধ্যে ঢাকার খিলক্ষেত থেকে সোহাইল ইসলাম সৈকত, সে যুক্ত হয়েছে ইউসিসি গ্রুপ আয়োজিত এই স্পেশাল ক্লাসটিতে, মানে শেষ মুহূর্তের এই ইংরেজি ক্লাসটিতে।
আমি চাইবো যে তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকেও একটু মেনশন করে দাও, যারা এখনও যুক্ত হয়নি তাদেরকেও মেনশন করে দাও, এবং তোমার টাইমলাইন থেকে আজকের লাইভটিকে শেয়ার করে দাও। আচ্ছা, আসো আমরা ক্লাসটা স্টার্ট করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, দুর্ভাগ্যজনকভাবে আমরা স্ক্রিন থেকে দেখতে পাচ্ছি 2024-25। তোমরা অলরেডি এই পরীক্ষাটা দিয়েছো, কিন্তু তোমাদের পরীক্ষাটা ক্যান্সেল হয়ে গেছে। এই কারণে আমি এখানের মধ্যে লিখেছি ক্যান্সেলড। তোমাদের পরীক্ষাটা কিন্তু ক্যান্সেল হয়ে গেছে, তাই আমরা এখানে কি লিখেছি? ক্যান্সেলড। ঠিক আছে, তো যাই হোক, আসেন আমরা একটু স্টার্ট করি। ঠিক আছে, আমরা একটু স্টার্ট করি। দেখেন, এই যে 13 নম্বর কোয়েশ্চেনটা, কোয়েশ্চেন নাম্বার 13, এখানে যেই প্রশ্নটা ছিল, সেলি হ্যাজ বিন ওয়ার্কিং হিয়ার ড্যাশ, তো পাশে লিখে রাখতে পারো যে এটা মূলত তোমাদের প্রিপোজিশনের ব্যবহার থেকে আসছে। প্রিপোজিশনের ব্যবহার বলতে ফর এবং সিন্সের ব্যবহার, ফর এবং সিন্সের ব্যবহার। কেমন? ফর এবং সিন্সের ব্যবহার। আচ্ছা, ফর কখন বসে আর সিন্স কখন বসে ক্লাসে কিন্তু অলরেডি পড়িয়েছি। তোমরা যারা যারা ক্লাস করেছো, ইউসিসিতে যারা যারা ক্লাস করেছো, আমাদের ইউসিসির লেকচার শিটে কিন্তু এই প্রশ্নটা কিন্তু সরাসরি ছিল, শুধু নামটা ভিন্ন ছিল। ঠিক আছে, তার মানে এই সেন্টেন্সটা, এই কোয়েশ্চেনটা সরাসরি ইউসিসির শিট থেকে আসা একটা প্রশ্ন, এবং আমরা ক্লাসে কিন্তু এটা পড়িয়েছিলাম। আমরা ক্লাসে ব্যাখ্যা দিয়েছিলাম যে ফর এবং সিন্সের মধ্যে পার্থক্যটা কোথায়, মনে আছে? ধরো আমি ইউসিসিতে, আমি রায়হান, আমি 14 বছর ধরে পড়াই বা 15 বছর ধরে পড়াই। আমি কত বছর পড়াই? আমি 15 বছর পড়াই। তার মানে এটা কিন্তু একটা ব্যাপ্তি বোঝাচ্ছে, একটা ডিউরেশন বোঝাচ্ছে, তাই না? আবার ধরো আমি ইউসিসিতে আমি 4 ঘন্টা কাজ করি। কত ঘন্টা কাজ করি? 4 ঘন্টা। একটা ডিউরেশন বা ব্যাপ্তি বোঝাচ্ছে। আমাদের আজকের ক্লাস এটা হয়তো 1 থেকে 1.5 ঘন্টা হবে। তার মানে এই যে 1 ঘন্টা বা 1.5 ঘন্টা, এটা হচ্ছে আজকের ক্লাসের একটা ডিউরেশন। যে কোনো ডিউরেশন যদি বোঝায়, ব্যাপ্তি যদি বোঝায়, আবারও বলছি ডিউরেশন অথবা ব্যাপ্তি যদি বোঝায়, আবারও বলছি ডিউরেশন অথবা ব্যাপ্তি যদি বোঝায়, তাহলে আমরা ইউজ করব হচ্ছে ফর। ডিউরেশন বা ব্যাপ্তি বোঝালে আমরা ইউজ করব কাকে বলো দেখি? ডিউরেশন বা ব্যাপ্তি বোঝালে আমরা ইউজ করব ফর। ওকে, আচ্ছা, তাহলে সিন্স কথাটা কখন বসে? সিন্স কথাটা বসবে সময়ের সূচনা বুঝাইতে। যেমন আমি 2010 সাল থেকে আমি ধরো ইউসিসিতে পড়াই, 2010 সাল থেকে পড়াই, তার মানে 2010 কিন্তু একটা সময়ের সূচনা বোঝাচ্ছে। আবার ধরো সকাল থেকে বৃষ্টি হচ্ছে, মর্নিং, সকাল থেকে বৃষ্টি হচ্ছে, মর্নিং, এটাও কিন্তু একটা সময়ের একটা সূচনা বোঝাচ্ছে। তাহলে স্টার্টিং অফ টাইম অথবা সময়ের সূচনা যদি বোঝায়, তাহলে আমরা ইউজ করব সিন্স। আর যদি তোমার কোনো একটা ডিউরেশন বোঝায়, সময়ের ব্যাপ্তি বোঝায়, আমরা ইউজ করব ফর। তো সেদিক থেকে যদি আমরা একটু চিন্তা করি, আমরা এই প্রশ্নটাতে আমরা এই যে 1 নম্বর যে প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি, 1 নম্বর যে প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি স্ক্রিন থেকে, এখানে বলা হচ্ছে সেলি হ্যাজ বিন ওয়ার্কিং হিয়ার 6 মান্থস। কয় মাস ধরে কাজ করতেছে? 6 মাস। তার মানে বোঝাই যাচ্ছে 6 মাস। ঠিক আছে, এই যে 6 মাস, এটা কিন্তু মূলত একটা ডিউরেশন বোঝাচ্ছে। কি বোঝাচ্ছে? একটা ডিউরেশন বোঝাচ্ছে। যদি ডিউরেশন বোঝায়, মানে সময়ের ব্যাপ্তি বোঝায়, তাহলে আমরা ইউজ করব ফর। নিঃসন্দেহে এই প্রশ্নের সঠিক উত্তর অপশন নাম্বার বিতে আছে, ফর 6 মান্থস। সো কারা কারা এটা দিয়েছিলে তারা একটু কমেন্ট করে জানাবে। ঠিক আছে, কমেন্ট করে জানাবে। ওয়ান্ডারফুল। এই যে অলরেডি কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি বাপ্পি পল কমেন্ট করেছো, থ্যাংক ইউ ভেরি মাচ। বাপ্পি পল কমেন্ট করেছো, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, এবার আমরা চলে যাই কোয়েশ্চেন নাম্বার 14। আচ্ছা, এই প্রশ্নটা কিন্তু টেন্সের ক্লাসে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের যখন আমি এক্সপ্লেনেশন দিয়েছিলাম, তখন কিন্তু আমি সরাসরি এই এক্সাম্পলটা ক্লাসে থ্রো করেছিলাম। সেখানে কিন্তু শি ছিল না, আমি বলেছিলাম লিন্ডা। মানে একদম এই সেন্টেন্সটাই কিন্তু ক্লাসে প্র্যাকটিস করানো হয়েছে। ইউসিসির ক্লাসে এই সেন্টেন্সটাই আপনার প্র্যাকটিস করা হয়েছে, এবং সেখানে লেখা ছিল হচ্ছে আপনার লিন্ডা। ঠিক আছে, কি লেখা ছিল বলো দেখি? ওখানে লেখা ছিল হচ্ছে লিন্ডা, অর্থাৎ লিন্ডা তার পাসপোর্টটা হারিয়ে ফেলেছিল, এবং এটা নিয়ে দ্বিতীয়বার যে সে এই আকামটা করছে। ঠিক আছে, আচ্ছা, তাহলে দেখো এখানে আমি আবারও বলছি, এখানে একটা ফ্রেজ দেখতে পাচ্ছি আমরা, সেটা হচ্ছে এই যে দ্য সেকেন্ড টাইম। তো মনে রাখবা, ফার্স্ট টাইম, সেকেন্ড টাইম, থার্ড টাইম, এরকম যদি কোনো সময়ের উল্লেখ থাকে, তাহলে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স বসাবো। কাকে বসাবো? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমরা ABCD 4টা অপশনের মধ্যে কোথায় প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে একটু কমেন্ট বক্সে জানাও দেখি সবাই। একটু কমেন্ট বক্সে একটু জানিয়ে দাও যে এগুলার মধ্যে কোথায় প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে, একটু কমেন্ট করে আমাকে একটু জানিয়ে দাও। ঠিক আছে, একটু কমেন্ট করে জানাবা, সবাই একটু কমেন্ট করে জানাবা। ঠিক আছে, সঠিক উত্তরগুলো একটু চেষ্টা করবা কমেন্ট করে জানানোর জন্য।
সঠিক উত্তরগুলো একটু চেষ্টা করব আমরা কমেন্ট করে জানানোর জন্য। ওকে, তার মানে বুঝতেই পারতেছো এখানে সঠিক উত্তর আমরা দেখতে পাচ্ছি অপশন নাম্বার এতে আছে, এই যে হ্যাজ হ্যাপেন্ড। ঠিক আছে, অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, আচ্ছা এবার আমরা চলে যাচ্ছি কোয়েশ্চেন নাম্বার 15। কোয়েশ্চেন নাম্বার 15 দেখো এখানে বলা হচ্ছে হোয়াট ড্যাশ টু গেট আ নিউ ড্রাইভিং লাইসেন্স। তো বোঝাই যাচ্ছে ড্রাইভিং লাইসেন্স পেতে হলে আমার কি করা উচিত। তার মানে আই হ্যাভ টু ডু সামথিং, আই হ্যাভ টু ডু সামথিং, আই হ্যাভ টু ডু সামথিং টু গেট আ ড্রাইভিং লাইসেন্স, আই হ্যাভ টু ডু সামথিং টু গেট আ নিউ ড্রাইভিং লাইসেন্স। এটা ছিল হচ্ছে আপনার মূল বাক্য। এখন এটাকে তোমার কি করতে বলা হয়েছে, দেখো এখানে হোয়াট আছে, তার মানে বুঝতেই পারতেছো এটাকে কোয়েশ্চেন ফ্রেমিং করতে বলা হয়েছে, মানে ইন্টারোগেটিভ সেন্টেন্স মেক করতে বলা হয়েছে। ইন্টারোগেটিভ সেন্টেন্স মেক করতে হলে আমরা জানি যদি মেইন ভার্ব থাকে তাহলে সেক্ষেত্রে অক্সিলারি ভার্বটা সামনে চলে আসবে। ঠিক আছে, অর্থাৎ এই যে হোয়াট আছে, হোয়াটের পরেই কিন্তু একটা অক্সিলারি ভার্ব নিয়ে আসতে হবে, ডু, ডিড অথবা ডাস, ডু, ডিড অথবা ডাস। যেহেতু এখানের মধ্যে হ্যাভ টু আছে, মানে আই আছে, আয়ের সাথে কখনো ডাস হয় না, আই ডাস হয় না, আয়ের সাথে ডু হয়, তাহলে হোয়াটের পরে অবশ্যই ডু দ্বারা বাক্যটাকে স্টার্ট করতে হবে। তাহলে সেই ক্ষেত্রে স্ট্রাকচারটা কেমন হবে, এই প্রশ্নের স্ট্রাকচারটা হবে আমরা দেখতে পাচ্ছি এই যে নেগেটিভ ওয়ার্ড, কেমন, এই যে সরি কোয়েশ্চেন ওয়ার্ড, কোয়েশ্চেন ওয়ার্ড, কোয়েশ্চেন ওয়ার্ডের পরে একটা অক্সিলারি ভার্ব, এই যে ডু বসাইতে হবে, তারপরে সাবজেক্ট নিয়ে আসতে হবে, আর সাবজেক্টের পরে মেইন ভার্ব নিয়ে আসতে হবে। কাকে নিয়ে আসতে হবে, সাবজেক্টের পরে মেইন ভার্ব নিয়ে আসতে হবে। এই যে আমরা দেখতে পাচ্ছি হোয়াট, হোয়াটের পরে ডু, ডু এর পরে এই যে সাবজেক্ট, আর তারপরে হচ্ছে এই যে মেইন ভার্ব। ঠিক আছে, সাবজেক্টের পরে মেইন ভার্ব, হোয়াট ডু আই হ্যাভ টু ডু টু গেট আ নিউ ড্রাইভিং লাইসেন্স। তাহলে আশা করি আমরা বুঝতে পেরেছি যে কোয়েশ্চেন ফ্রেমিং ঠিক এভাবেই আমরা করব। আর এরকম কোয়েশ্চেন ফ্রেমিং কিন্তু পরীক্ষায় সি ইউনিটের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ, খুবই খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এটা তোমার ক্যান্সেলড পরীক্ষায় আসছে বলে এটা তোমার 17 তারিখে আসবে না এরকম ভাবার কোনো কারণ নাই। এমনও হতে পারে এরকম কোয়েশ্চেন ফ্রেমিং টাইপের একটা কোয়েশ্চেন তোমাদেরকে কিন্তু দিয়ে দিতে পারে। ঠিক আছে, আচ্ছা এবার চলে আসি কোয়েশ্চেন নাম্বার 16। কোয়েশ্চেন নাম্বার 16, আচ্ছা দেখো 16 নম্বর প্রশ্নের মধ্যে কিন্তু একটা চমৎকার বিষয় আছে। এখানে বলা হচ্ছে আই হ্যাড বেটার গো নাও, আমার এখনই চলে যাওয়া উচিত, আই হ্যাড বেটার গো নাও, এখনই চলে যাওয়া উচিত। আই প্রমিসড ড্যাশ লেট। আচ্ছা এখানের মধ্যে দেখো প্রমিসডের পরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই যে একটা মোডাল ভার্ব আছে, সেটা হচ্ছে উড। আচ্ছা তোমরা কি জানো মোডাল ভার্বকে কিভাবে নেগেটিভ করতে হয়? যেমন ধরো ইউ শুড গো, এটাকে নেগেটিভ করলে কি হয় বলতে পারো? ইউ শুড গো, এটাকে নেগেটিভ করলে হবে ইউ শুড নট গো। আই মাস্ট গো, নেগেটিভ করলে হবে আই মাস্ট নট গো। তাহলে ঠিক একইভাবে এই যে উড নট, উডের পরে নট দিয়ে কিন্তু আপনার নেগেটিভ করতে হয়, এবং তারপরে এই যে মেইন ভার্বটা বসছে। যেমন ধরো আমি যদি বলি আই উড নট গো, ঠিক একইভাবে এখানে গোয়ের জায়গায় বি চলে আসছে, আই উড নট বি। অর্থাৎ আমি যেটা বুঝাইতে চাচ্ছি সেটা হচ্ছে এরকম কোনো মোডাল ভার্ব যদি আসে তাহলে স্ট্রাকচারটা তোমরা কিভাবে সাজাবা। যদি কোনো মোডাল ভার্ব আসে তাহলে আমরা স্ট্রাকচারটা আমরা কিভাবে সাজাবো, তাই তো? মোডাল ভার্ব যদি আসে তাহলে স্ট্রাকচারটা আমরা কিভাবে সাজাবো? মোডাল ভার্ব আসলে আমরা স্ট্রাকচারটা সাজাবো হচ্ছে একটা মোডাল ভার্ব নিব, মোডালের পরে নট বসাবা। ঠিক আছে, মোডাল প্লাস নট প্লাস মেইন ভার্ব, এবং সেম স্ট্রাকচারটা অপশন নাম্বার ডিতে হয়েছে। ঠিক আছে, তার মানে সঠিক উত্তর অপশন নাম্বার 4 শেষ। ওকে, এবার আমরা চলে যাচ্ছি নেক্সট কোয়েশ্চেনে। আচ্ছা এখন আমরা যে কোয়েশ্চেনে দেখতে পাচ্ছি কোয়েশ্চেন নাম্বার 17, তোমরা একটু কমেন্ট করে জানাও দেখি, হোয়াট দ্য ওয়াইজ ডু ইন দ্য বিগিনিং ফুলস ডু ড্যাশ দ্য এন্ড। বলো দেখি এটা সঠিক উত্তরটা কি হতে পারে। এটা একটা প্রবাদ বাক্য। ঠিক আছে, এটা মূলত একটা প্রোভার্ব, বাট এই প্রোভার্বের সাথে প্রিপোজিশনের সঠিক ব্যবহারটা কি হতে পারে, কারণ অনেকেই তোমরা নাও জানতে পারো যে এটা একটা প্রবাদ বাক্য। তো এটা জানার দরকার নাই, খালি বলো যে এখানে অর্থ অনুযায়ী সঠিক প্রিপোজিশন মানে দ্য ইন্ডের আগে কোন প্রিপোজিশনটা বসতে পারে সেটা একটু কমেন্ট করে জানাও। আমাকে একটু কমেন্ট করে জানাও যে কোন প্রিপোজিশনটা এখানে বসতে পারে। আচ্ছা তো আমি দেখতে পাচ্ছি 17 নম্বর কোয়েশ্চেনে অলরেডি সিয়াম কমেন্ট করেছে, মাজহারুল ইসলাম সিয়াম। আবির খানও তুমি কমেন্ট করেছো। আবির খান থ্যাংক ইউ ভেরি মাচ, তোমার উত্তরটা আমি পেয়েছি, থ্যাংক ইউ ভেরি মাচ। এখানে সঠিক উত্তরটা হচ্ছে ইন। এই যে সঠিক উত্তরটা কোনটা, সেটা হচ্ছে ইন। মনে রাখবা এই যে দ্য বিগিনিং, দ্য এন্ড, এ জাতীয় ফ্রেজের আগে সবসময় ইন বসাবা।
ঠিক আছে, ইন দ্য বিগিনিং, ইন দ্য এন্ড, ঠিক আছে, এই ফ্রেজগুলোর আগে সবসময় ইন বসাইতে হয়, এটা প্রিপোজিশনের বিশেষ ব্যবহার, ঠিক আছে। আচ্ছা, এবার চলে আসো 18 নম্বর কোয়েশ্চেন। এটা খুবই সহজ একটা প্রশ্ন ছিল। প্রশ্নটা ছিল কেমন বলো দেখি। এটা একটা গ্রুপ ভার্ব টাইপের কোয়েশ্চেন, গ্রুপ ভার্ব বা ফ্রেজাল ভার্ব। তো বলো দেখি দক্ষতা বুঝাইতে কে বসে? যদি দক্ষতা বোঝায়, অর্থাৎ ধরো আমি গণিতে দক্ষ, তাহলে আমি কি বলবো যে আই অ্যাম গুড অ্যাট ম্যাথমেটিক্স। আমি যদি বলি যে আমি ইংরেজিতে দক্ষ, আমি বলবো আই অ্যাম গুড অ্যাট ইংলিশ। তো ঠিক একইভাবে এখানে বলা হচ্ছে যে মালিহা টেনিসে দক্ষ, তাহলে গুডের পরে এখানে অ্যাট বসাইতে হবে, গুড অ্যাট টেনিস। মনে রাখবা যে এরকম বিশেষ বিশেষ যে টার্মসগুলো আছে, এই টার্মসগুলো তোমাদের অবশ্যই মনে রাখতে হবে যে বিশেষ কিছু অ্যাডজেক্টিভের সাথে বিশেষ কিছু প্রিপোজিশন বসালে অর্থ পরিবর্তন হয়ে যায়। সো কোয়েশ্চেন নাম্বার 19, কোয়েশ্চেন নাম্বার 19 সঠিক উত্তরটা একটু বলে ফেলো দেখি, সঠিক উত্তর কোনটা হবে? দ্য প্রফেসর সেট সাম পারফেক্ট ওয়ার্ক ড্যাশ দ্য এন্ড অফ দ্য সেমেস্টার। আচ্ছা, কিন্তু আর এন্ড হবে না, এখানের মধ্যে একটা সেমেস্টারের একটা শেষকে বোঝানো হচ্ছে, সর্বশেষ না। এখানে দুইটা পার্থক্য আছে, কিন্তু এই পার্থক্যটা সবাই একটু বোঝার চেষ্টা করবেন, ঠিক আছে, পার্থক্যটা বোঝার চেষ্টা করবেন। যেমন খুবই কনফিউজিং 17 নম্বর এবং 19 নম্বর প্রশ্নটা খেয়াল করো। এখানে যে দ্য ইন্ড আছে এটা দ্বারা কিন্তু একদম সর্বশেষকে বোঝানো হচ্ছে, রাইট? কিন্তু 19 নম্বরে যে ইনটা আছে এটা দ্বারা কিন্তু সর্বশেষ বা অন্তিম কোনো কিছুকে বোঝাচ্ছে না, একটা সেমেস্টারের মানে বিশেষ একটা বিষয়ের শেষকে বোঝানো হচ্ছে। বিশেষ কোনো বিষয়ের শেষকে বোঝাইলে আমরা ইন না বলে সেখানে আমরা বলবো হচ্ছে অ্যাট। তার মানে 17 নম্বরে আমরা বলেছি ইন দ্য এন্ড, কিন্তু 19 নম্বরে আমরা বলবো অ্যাট দ্য এন্ড অফ দ্য সেমেস্টার। তো এই পার্থক্যটা মনে রাখবা, পার্থক্যটা অবশ্যই মনে রাখবা। বিশেষ কোনো বিষয় যদি না থাকে সব সময় আমরা ইন বসাবো, বিশেষ কোনো বিষয়ের শেষ বুঝাইলে আমরা অ্যাট বসাবো। আশা করি আমরা বুঝতে পেরেছি। আচ্ছা, এবার চলে আসো কোয়েশ্চেন নাম্বার 20। বলো দেখি 20 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটা কি হতে পারে? স্টপ ডুইং রং থিংস লেস্ট ইউ আর কট। আচ্ছা, এখানের মধ্যে যেহেতু লেস্ট আছে, যে লেস্ট কথাটা আছে, লেস্ট কেমন? আচ্ছা, বলো দেখি লেস্ট থাকলে মূলত কি হতে পারে? লেস্ট থাকলে মূলত কি হতে পারে একটু কমেন্ট করে একটু জানান। এটা সঠিক উত্তরটা কি হতে পারে কমেন্ট করে একটু জানান। আমরা প্রত্যেকেই জানি লেস্ট যদি থাকে, লেস্ট যদি থাকে তাহলে আমরা মাইট বসাবো। কেমন? লেস্ট থাকলে কাকে বসাবো? লেস্ট থাকলে আমরা মাইটকে বসাবো। তো এটা মূলত রাইট ফর্ম অফ ভার্বের একটা নিয়ম, যেটা তোমরা সবাই জানো, অনেকেই জানো, তাই তো? তাহলে আমরা এখানে অবশ্যই উড বলতে পারতেছি না, উইল বলতে পারবো না, মাইট এটা হতে পারে, মে তো হবেই না। তার মানে সঠিক উত্তর কোনটা? অপশন নাম্বার সি। মাইটের পরিবর্তে যদি এখানে শুট থাকতো, মানে শুট বি কট এরকম যদি থাকতো, তাহলে সেটাও কিন্তু অ্যান্সার হয়ে যেত। অর্থাৎ লেস্টের পরে দুটো মোডালের ব্যবহার আমরা পাই, একটা হচ্ছে শুডের ব্যবহার আর একটা হচ্ছে মাইটের ব্যবহার। লেস্ট কোন অর্থে বসে তোমরা সবাই জানো, যে পাছে লোকে কিছু বলে, ঠিক আছে, এই অর্থে মূলত আপনার লেস্ট শব্দটাকে ব্যবহার করা হয়। আচ্ছা, এবার আমরা নেক্সট চলে যাচ্ছি কোয়েশ্চেন নাম্বার 21। কোয়েশ্চেন নাম্বার 21। আচ্ছা দেখো 21 নম্বর যে কোয়েশ্চেনটা, আমরা যদি প্রশ্ন পড়ার আগে যদি আমরা অপশনের দিকে তাকাই, আমরা বুঝতেই পারতেছি যে এটা মূলত কম্পারিজন বা কম্পারেটিভ চ্যাপ্টার থেকে নেওয়া হয়েছে। তো কম্পারিজন অফ অ্যাডজেক্টিভ অ্যান্ড অ্যাডভার্ব বা কম্পারেটিভের অনেক ডিসকাশন কিন্তু আমরা রেগুলার ক্লাসে কিন্তু করেছিলাম ইউসিসির মধ্যে, তাই না? তো ইউসিসির রেগুলার ক্লাসও আমরা এটা পড়িয়েছি, ইউসিসির সলভ ক্লাসও আমরা এটা পড়িয়েছি, আবার যখন ইন্টেন্সিভ ক্লাস হয় তখনও কিন্তু আমরা কম্পারেটিভ পড়িয়েছি। সো এটা একটা বেসিক কোয়েশ্চেন ছিল, এই কোয়েশ্চেনটা সবারই পারা উচিত। এখানে আন্ডারলাইনটা ওর্স থেকে শুরু হবে, ওর্স থেকে আন্ডারলাইনটা শুরু হবে, এতটুকু পর্যন্ত আন্ডারলাইন দেখি। এটা সঠিক উত্তর করে জানো। 21 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটা কি হতে পারে আমাকে একটু কমেন্ট করে আপনারা একটু জানাবেন। 21 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কোনটা হবে একটু কমেন্ট করে আমাকে জানাবেন। আচ্ছা, তো আমরা সবাই যদি একটু খেয়াল করি, এই প্রশ্নটা যদি আমরা একটু খেয়াল করি, দেখো এই জায়গাটার মধ্যে যেহেতু দেন আছে, দেনের পূর্বে তো আর সুপারলেটিভ হবে না, দেনের পূর্বে হবে কম্পারেটিভ, তাই না? দেনের পূর্বে সুপারলেটিভ হয় না, দেনের পূর্বে হয় কম্পারেটিভ। তাহলে আমরা ওর্সড দেন বলতে পারবো না, আমাকে বলতে হবে ওর্স দেন। এই যে ওর্স দেন এটা বলা যেতে পারে, ওর্স দেন। অপশন নাম্বার সিতেও আছে ওর্স দেন, অপশন নাম্বার ডিতেও আছে হচ্ছে ওর্স দেন। এখন আমি যেহেতু এখানে কম্পেয়ার করতেছি দ্য পারফরমেন্স অফ আওয়ার প্লেয়ার্স, এই পারফরমেন্স অফ আওয়ার প্লেয়ার্স এটা কম্পেয়ার করা হচ্ছে
এটা ছিল এতটা খারাপ যতটা আমি আশা করেছিলাম, ঠিক আছে, মানে আমি যতটা আশা করেছিলাম তার থেকেও জঘন্য ছিল। তাহলে আমি আশা করেছিলাম, এই যে আই হ্যাড এক্সপেক্টেড, মূল বাক্যের মধ্যে যেহেতু আই হ্যাড এক্সপেক্টেড কথাটা আছে, তাহলে আমাদেরকে ওটাই রাখতে হবে। অপশন নাম্বার বিতে তাকায় দেখো, অপশন নাম্বার বিতে তাকায় দেখো, অপশন নাম্বার বিতে কিন্তু অলরেডি এই যে প্রশ্নের যে আই হ্যাড এক্সপেক্টেড এটা কিন্তু আছে। অপশন নাম্বার ডিতে কিন্তু আই হ্যাড এক্সপেক্টেড কথাটা নাই, যে কারণে এটা বাদ। অপশন নাম্বার সিতেও দেখো আই হ্যাড এক্সপেক্টেড কথাটা নাই, তার মানে এটাও বাদ। তার মানে প্রশ্নের সাথে মিল রেখে সঠিক উত্তর অপশন নাম্বার বি। আচ্ছা, বাকি কোয়েশ্চেন নাম্বার 22, 23 এবং 24 এক টানে এই তিনটা প্রশ্নের উত্তর একটু কমেন্ট বক্সে বলো দেখি। স্পেলিং, সঠিক স্পেলিং কোনটা হতে পারে? স্পেলিং তো তোমরা জানোই যে এটা লিখে লিখে প্র্যাকটিস করা ছাড়া কোনো উপায় নাই, ঠিক আছে। বলো দেখি 22 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটা কি হতে পারে? 22 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটা হচ্ছে এই যে প্রোপাগান্ডা, ঠিক আছে। সরি এটা না, প্রোপাগান্ডা। এই যে অপশন নাম্বার সিতে আমরা পেয়েছি প্রোপাগান্ডা। অপশন নাম্বার সিতে যে প্রোপাগান্ডা বলতে বর্তমানে যেটা খুব বেশি প্রচলিত আর কি, গুজব অর্থে প্রোপাগান্ডা শব্দটা ব্যবহার করা হয়, কেমন? আচ্ছা, আচ্ছা 23 নম্বর কোয়েশ্চেন, একটা ভোকাবুলারি দেখতে পাচ্ছি, এই যে পার্টিনেন্ট, এটা মূলত একটা ভোকাবুলারি, ঠিক আছে। তাহলে বলো দেখি পার্টিনেন্ট এইটার সঠিক সমার্থক শব্দ কোনটা হতে পারে? পার্টিনেন্ট শব্দের অর্থ আমরা প্রত্যেকেই জানি যে আসলে প্রাসঙ্গিক, তাই তো? তাহলে এটার সমার্থক শব্দ কোনটা হতে পারে একটু কমেন্ট বক্সে জানাই দাও। এক্স্যাক্টলি এটা সঠিক উত্তরটা হচ্ছে অপশন নাম্বার সি, রেলেভেন্ট, ঠিক আছে। 23 সঠিক উত্তর হচ্ছে রেলেভেন্ট, কেমন? আচ্ছা এবার আসো 24-এ আমরা দেখতে পাচ্ছি একটা অ্যানালজি আসছে। সি ইউনিটে যারা পরীক্ষার্থী রয়েছে তাদের কিন্তু আবারও একটা অ্যানালজি ফেস করতে হতে পারে। তার মানে অ্যানালজি থেকে একটা প্রশ্ন সাধারণত সি ইউনিটে থাকেই। এই কারণে তোমরা অ্যানালজি যেগুলো বিগত বছরের যে অ্যানালজিগুলো ছিল, বিশেষভাবে ধরো ইভিনিং এমবিএ পরীক্ষার যে অ্যানালজিগুলো আছে, তোমরা যদি ওটা সলভ করো, অথবা ইউসিসি থেকে তোমাদেরকে যে হাইলাইটসটা দেওয়া হয়েছে ওই হাইলাইটসে কিন্তু এই অ্যানালজিটা ছিল, কেমন? তার মানে বুঝতেই পারতেছো ইউসিসির যে লাস্ট মুহূর্তে সাজেশন বা হাইলাইটস, ইংলিশ হাইলাইটস, ওইটা ফলো করলেও তোমার অ্যানালজি আশা করি কমন পড়ে যেতে পারে, মানে সম্ভাবনা আছে। তো স এবং কার্পেন্টার আমরা জানি দুটার মধ্যে সম্পর্কটা কি? কার্পেন্টার হচ্ছে মূলত একজন কাঠুরে, মানে যিনি কাঠ কাটেন, আর স হচ্ছে মূলত করাতকে বোঝায়। কাকে বোঝায়? করাতকে বোঝায়। অর্থাৎ যিনি কার্পেন্টার উনি কিন্তু করাত দিয়ে কাঠ কাটেন। যিনি কার্পেন্টার মানে কাঠুরে যিনি, উনি করাত দিয়ে কাঠ কাটেন। তাহলে কে কি দিয়ে কি করে সেটা বের করতে হবে। যেমন ধরো এই যে বারবার বলতে মূলত নাপিতকে বোঝানো হয়, আর এই যে সিজর্স মানে ছুরিকে বোঝানো হয়, বা কাঁচিকে বোঝানো হয়। অর্থাৎ যিনি নাপিত উনি কাঁচি দিয়ে কাজ করেন, আর যিনি কার্পেন্টার উনি হচ্ছে মূলত কাঠ দিয়ে মানে কাঠুর যেটা করাত দিয়ে কাঠ কাটেন, ঠিক আছে। তার মানে কার্পেন্টারের কাজ করার উপকরণ হচ্ছে স, আর বারবারের কাজ করার উপকরণ হচ্ছে সিজর্স। ওদিক থেকে রিলেশন ম্যাচ করে অপশন নাম্বার সিতে। অ্যানালজির ক্ষেত্রে আমাদেরকে রিলেশন ম্যাচ করাইতে হবে, অর্থাৎ দুইটা ওয়ার্ডের মধ্যে যে রিলেশনটা থাকবে ওই একই রিলেশন অপশনগুলোর মধ্যে যেটার মধ্যে কাছাকাছি যাবে, সর্বোচ্চ কাছাকাছি যাবে, সেটাই খুঁজে বের করতে হবে। তো এখানে চারটে অপশনের মধ্যে অপশন নাম্বার সিতে কাছাকাছি গিয়েছে, অতএব সঠিক উত্তর অপশন নাম্বার সি। একই সাথে আমরা কিন্তু 2024 সালে যে পরীক্ষাটা বাতিল হয়ে গিয়েছিল সেই পরীক্ষার প্রশ্নগুলো আমরা সলভ করে আমরা বুঝতে পারলাম যে নিঃসন্দেহে এখানে গ্রামারের একটা ব্যাপক আধিক্য দেখা যাচ্ছে। এখানের মধ্যে দেখা যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এটা নিয়ে আমরা ক্লাসের শেষের দিকে তো অ্যানালাইসিস করবই, তার আগে আমি একটু তোমাদেরকে দেখাই রাখি। দেখো এই যে আমরা প্রশ্নগুলো সলভ করলাম শুরু থেকে, এই যে 13 নম্বর যে কোয়েশ্চেনটা, যদিও এটা প্রিপোজিশন কিন্তু টেন্স পড়ানোর সময় কিন্তু এটার ব্যাখ্যাটা করা হয়েছে। তার মানে এটা গ্রামাটিক্যাল প্লাস প্রিপোজিশন দুভাবেই কিন্তু ব্যাখ্যা করা যায়। 14 নম্বরটা পিওর গ্রামার থেকে আসছে, মানে টেন্স থেকে আসছে। তারপর এই যে 15 নম্বর এটাও গ্রামাটিক্যাল, মানে ইন্টারোগেটিভ কোয়েশ্চেন মেকিং, ওখান থেকে এসেছে। 16 নম্বরটা মোডাল ভার্বকে কিভাবে নেগেটিভ করতে হয়, তার মানে মোডাল ভার্বের ব্যবহার, ওখান থেকে এই কোয়েশ্চেনটা এসেছে। এই সবগুলো কিন্তু গ্রামাটিক্যাল প্রশ্ন ছিল। এরপর দেখো নেক্সট এই যে এই কোয়েশ্চেনটা, এটা মূলত একটা প্রবাদ বাক্য, তার মানে এটা তোমার কমন নাও পড়তে পারে, কিন্তু বেসিক থেকেও এটা অ্যান্সার করা যায়। তারপর এই যে এটা খুবই কমন একটা তোমার হচ্ছে টার্মস এসেছে, গুড অ্যাট, এটা আমরা সবাই জানি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের ব্যবহার। তারপর 19 নম্বর যেটা, এটাও হচ্ছে তোমার প্রিপোজিশনের ব্যবহার। তারপর 20 নম্বর যেটা, এটা আবার দেখো এটাও কিন্তু পিওর গ্রামাটিক্যাল প্রশ্ন, মানে রাইট ফর্ম অফ ভার্বের ব্যবহার, ঠিক আছে। আচ্ছা তারপর আমরা দেখতে পাচ্ছি এই যে 21 নম্বর, এটা কম্পারিজন থেকে আসছে, তার মানে এটাও গ্রামাটিক্যাল কোয়েশ্চেন, গ্রামারের ব্যবহার। আর বাকি যেগুলো ছিল এগুলো হচ্ছে ভোকাবুলারি। তার মানে প্রায় 6-7টা প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি যে তোমার গ্রামার থেকে আসছে। সো মনে রাখবা প্রতি বছর সি ইউনিটে অ্যাভারেজে 6টা প্রশ্ন গ্রামার থেকে থাকবেই।
আর বাকি প্রশ্নগুলো মিক্স করে দিবে, হয়তো প্রিপোজিশন থেকে দেবে, অথবা স্পেলিং থেকে, অথবা ভোকাবুলারি থেকে, ঠিক আছে? অর্থাৎ মিক্স করে প্রশ্নগুলো সেট করা হয়ে থাকে। ওকে, আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি গত বছরের প্রশ্নটা আমরা একটু সলভ করব। কেমন? গত বছরের প্রশ্নটা আমরা একটু সলভ করব। কই গেল? এই যে সি ইউনিট 2023-24 সেশন, মানে গত বছরের প্রশ্নটা দেখো। আমরা একটু যদি শুরু থেকে শেষ পর্যন্ত আমরা একটু এটা সলভ করতে যাই। দেখো এক নম্বর যে কোয়েশ্চেনটা, হি ক্লাইম্বড টু দ্য ড্যাশ অফ দ্য মাউন্টেন। মনে রাখবা, মাউন্টেন বলতে পাহাড়কে বোঝানো হয়, পাহাড়ের একদম চূড়া অর্থে, পাহাড়ের চূড়া এই অর্থে কিন্তু আমরা কখনো বেস বলতে পারবো না, বটম বলতে পারবো না। বেস বা বটম মানে তো হচ্ছে তোমার নিচেকে বোঝানো হয়। আর অ্যাবাভ যদি দাও, তার মানে তুমি পাহাড়ের উপরে চলে গেছো, মানে পাহাড়ের একদম চূড়ায় আসো, চূড়ার উপরে চলে গেছো, মানে আসমানে চলে গেছো। তা আসমানে চলে গেলে অর্থ তো চেঞ্জ হয়ে যাইতেছে ভাই, ঠিক আছে? এই কারণে অ্যাবাভও নেওয়া যাবে না, সঠিক শব্দ হতে পারে টপ। তার মানে এটা শব্দভিত্তিক সমস্যা, মানে ওয়ার্ড বেসড কোয়েশ্চেন। এরকম ওয়ার্ড বেসড কোয়েশ্চেনগুলো সি ইউনিটের জন্য খুবই কমন কোয়েশ্চেন টাইপ। তোমরা যারা সি ইউনিটের পরীক্ষার্থী রয়েছে, চেষ্টা করবা এরকম ওয়ার্ড বেসড, মানে কনফিউজিং ওয়ার্ড বেসড কিছু প্রশ্ন তোমাদের প্রত্যেকের যে সাজেশনগুলো পেয়েছো, কোচিং থেকে পেয়েছো, ইউসিসি থেকে পেয়েছো, ওখানে কিন্তু আমরা এরকম টাইপের অনেক প্রশ্ন, হয়তো এই প্রশ্নটা নাও থাকতে পারে, এরকম অনেক প্রশ্ন আমরা কিন্তু ওখানে প্র্যাকটিসের জন্য দিয়েছি। তোমরা সেগুলো একটু প্র্যাকটিস করবা, কমন পড়লে ভালো, কমন না পড়লেও ভালো, অর্থাৎ তোমার বেশ কিছু বিষয় জানা হয়ে যাবে। আচ্ছা, এবার চলে আসো 14 নম্বর কোয়েশ্চেন। এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক, যেখান থেকে বলতে পারো যে প্রতি বছর তোমার প্রশ্ন ফেস করতে হবে। যেমন এই যে লাইক দেখতে পাচ্ছ, মনে রাখবা লাইকের পরে কিন্তু আমরা সর্বদাই জেরান্ট বসাই, তবে কখনো কখনো লাইকের পরে কিন্তু আমরা টুও বলতে পারি, মানে টু প্লাস ভার্ব। তার মানে লাইক এমন একটা ভার্ব যেটার পরে জেরান্ডও হয়, যেটার পরে ইনফিনিটিভও হয়। তার মানে কনফিউজিং কোয়েশ্চেন দিয়েছে, কিন্তু খেয়াল করছো, এমন একটা ভার্ব দিয়েছে যেই ভার্বের পরে জিরান্ডো হয়, যেই ভার্বের পরে ইনফিনিটিভও হয়। তাহলে তোমরা আমাকে বলো তো, শি লাইকস টু রিড হবে নাকি শি লাইকস রিডিং হবে? সমস্যা হচ্ছে এখানে তোমার এরকম চিন্তা করার কোনো সুযোগই নাই। প্রশ্নটা তোমাদের জন্য অনেক সহজ করে দিয়েছে, কোনো সুযোগই নেই। আমরা জানি যে টু এর পরে ভার্বের বেস ফর্ম হয়, তাই না? অথচ দেখো এখানে টু এর পরে কিন্তু আইএনজি আছে, ঠিক আছে? তার মানে এটা এমনিতেও হচ্ছে না। এটা যদি না হয় তাহলে অবশ্যই অপশন নাম্বার বি হবে। বুঝে গেছে? অর্থাৎ যদি প্রশ্নটা এভাবে করতো, অর্থাৎ আমি যদি হইতাম, ঠিক আছে, তাহলে প্রশ্নটা আমি কিভাবে করতাম, ঠিক আছে? আমি হলে প্রশ্নটা আমি কিভাবে করতাম সেটা আমি তোমাদেরকে একটু দেখাই। কই গেল? আচ্ছা, এটা চলে গেছে এখান থেকে। আচ্ছা, এখানে একটু টেকনিক্যাল সমস্যা হয়েছে, ঠিক আছে? অর্থাৎ স্লাইডটা পুরোটাই কেটে গেছে আর কি, ঠিক আছে? পুরোটাই কেটে গেছে, যাক ব্যাপার না, আমি একটু লিখে দেখাই। ধরো যদি লাইক দিয়ে প্রশ্ন করা হতো, আমি ধরো এভাবে প্রশ্নটা করতাম, লাইকের পরে ধরো আমি দিয়ে দিলাম হচ্ছে আইএনজি, অর্থাৎ হি লাইকস রিডিং। আর আরেকটা অপশনের মধ্যে আমি দিয়ে দিব লাইকসের পরে ইনফিনিটিভ, হি লাইকস টু রিড। এখন যদি তোমার এরকম দুটো অপশন থাকে, লাইকের পরে আইএনজি যুক্ত একটা অপশনও আছে, লাইকের পরে ইনফিনিটিভ যুক্ত একটা অপশন আছে, যদি এরকম সিচুয়েশন হয়, সেই ক্ষেত্রে তাহলে সেই ক্ষেত্রে তোমাকে সেন্টেন্সের অর্থটা বুঝতে হবে। মনে রাখবা, যেই কাজটা সবসময়ই করা হয় সেই ক্ষেত্রে আমরা আইএনজি বসাই, মানে সবসময় আমরা যেই কাজটা করি সেটা হচ্ছে আইএনজি। এটা এরকম হচ্ছে কেন? ও হ্যাঁ, সবসময় আমরা যেই কাজটা করি সেটা হচ্ছে আইএনজি, আর যেই কাজটা এখনো করি নাই, ভবিষ্যতে করব, সেটা হচ্ছে ইনফিনিটিভ। যেমন ধরো আমি কোনো একটা বই এখনো পড়ি নাই, ভবিষ্যতে পড়ব, সেই ক্ষেত্রে আমি বলতে পারি যে লাইকের পরে ইনফিনিটিভ। আর যদি আমি সবসময় বই পড়তে পছন্দ করি, এরকম অর্থ প্রকাশ করতে চাই, তাহলে আমরা ইউজ করবো হচ্ছে আইএনজি, ঠিক আছে? সো এটা অর্থের উপর ডিপেন্ড করে। তো এখানে যে প্রশ্নটা ছিল, সেখানে অর্থ অনুযায়ী সাবজেক্ট সবসময় কাজটা করতে অভ্যস্ত, মানে সে সবসময় বই পড়তে পছন্দ করে, এই কারণে উত্তরটা হয়েছে আইএনজি, মানে রিডিং। বুঝা গিয়েছে? তো আমি অত্যন্ত দুঃখিত, এই স্লাইডটা পুরোটা ডিলিট হয়ে গিয়েছে। সো আমি এইটার পরের স্লাইডে চলে যাচ্ছি, ঠিক আছে? পরের স্লাইডে 17 নম্বর কোয়েশ্চেন নাম্বার 17। দেখো লেখা আছে, রুমা ওয়াজ শকড ড্যাশ হার ফ্রেন্ডস কন্ডাক্ট। এত সহজ দেখছো, মানে তোমরা তো কঠিন মানে প্রিপোজিশন পড়া ফাটায় ফেলছিলা,
বাট কেমন প্রশ্ন আসতেছে, আমরা যদি আজকে আমরা বিগত সকল বছরে মানে 5 থেকে 6 বছরের প্রশ্ন নিয়ে আজকে আমরা কাজ করতেছি, তোমরা সবগুলো প্রশ্ন সলভ করার শেষে তোমরা নিজেরা রিয়েলাইজ করবা যে এত কঠিন কঠিন বিষয় আশয় সি ইউনিটের জন্য প্রয়োজন নাই। সি ইউনিটে স্পেসিফিক কিছু গ্রামাটিক্যাল আইটেম তোমাকে পড়ে যেতে হবে, প্র্যাকটিস করে যেতে হবে, কিছু কনফিউজিং বিষয় আছে, পাশাপাশি কিছু ভোকাবুলারি, কিছু আইটেম, প্রিপোজিশনের কিছু আইটেম তোমাকে দেখতে হবে। এগুলো আমি ক্লাসের শেষের অংশেই বলবো। তো তোমরা নিজেরা রিয়েলাইজ করবা যে আতঙ্কিত হওয়ার কোনো কারণই নেই, কারণ তোমরা অলরেডি একবার পরীক্ষা দিছো 2024, একবার পরীক্ষা দিছোই, ঠিক আছে, পরীক্ষা দিয়েই বুঝছো যে না, প্রশ্ন কিন্তু তোমরা যতটা কঠিন মনে করছিলা অতটা কঠিন হয় নাই। শুধু নার্ভাসনেসের কারণে তোমরা জানা প্রশ্নের উত্তরও কিন্তু অনেকে ভুল জায়গায় দিয়ে আসছিলা, বুঝতে পারছো? তো এবার কিন্তু দ্বিতীয়বারের মতো সুযোগ, সর্বশেষ সুযোগ, এবার আর ভুল করা যাবে না। 17 তারিখে পরীক্ষায় মাথা ঠান্ডা রেখে তুমি পুরো প্রশ্নটা পড়বা, দেখবা ইনশাল্লাহ তোমার প্রশ্নগুলো চেনা জানাই থাকবে ইনশাল্লাহ। আচ্ছা, তো শক্টের সাথে কোনটা হয় একটু কমেন্ট করে জানান দেখি সবাই। শক্টের সাথে কোনটা হবে একটু কমেন্ট করে জানান। আচ্ছা, শক্টের সাথে কোনটা হবে? ভেরি গুড। শক্টের সাথে এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হচ্ছে অ্যাট। রুমা ওয়াজ শকড অ্যাট, এই যে অপশন নাম্বার এতে আছে দেখো, অ্যাট, শকড অ্যাট মানে কোনো কিছুতে মানে কি বলা যে তোমার অবাক হয়ে যাওয়া, কোনো কিছুতে বিস্মিত হয়ে যাওয়া, সেই ক্ষেত্রে আমরা মূলত শকের পরে অ্যাট বসাই, শক অ্যাট, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। আরও একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ইনডিফারেন্ট বলতে মূলত ইনডিফারেন্ট বলতে মূলত উদাসীনতাকে বোঝায়। কোনো একটা বিষয় তুমি উদাসীন, তাহলে বলো দেখি ইনডিফারেন্টের পরে আমরা কোন প্রিপোজিশনটাকে আমরা নেব? খুবই সহজ, কোন প্রিপোজিশনটাকে আমরা নেব একটু কমেন্ট করে আমাকে একটু জানাও, ঠিক আছে? আচ্ছা, দেখা যাক আপনারা প্রিপোজিশনে কতটা দক্ষ, আমি একটু দেখি যে আপনারা কমেন্ট করছেন কিনা। অলরেডি কিন্তু এখানে কমেন্ট করে ফেলেছো। আচ্ছা, ভেরি গুড 18 নম্বর, ভেরি গুড। সুমাইয়া মিম কমেন্ট করে ফেলছো। জাকিয়া সুলতানা, আবির খান খুবই অ্যাক্টিভ, থ্যাংক ইউ। বাপ্পি পল খুবই অ্যাক্টিভ, ভেরি গুড। তোমাদের উত্তরগুলো কারেক্ট। আচ্ছা, সুমাইয়া মিম কমেন্ট করেছো ইনডিফারেন্ট। রাতুল হাসান ইনডিফারেন্ট। 19-এর উত্তর বলে ফেলেছো, 19-এর উত্তর বলছো কেন? আচ্ছা, যাই হোক, মাঝারুল ইসলাম সিয়াম কমেন্ট করেছো 2, থ্যাংক ইউ ভেরি মাচ সিয়াম, ঠিক আছে। তার মানে আমরা বুঝতেই পারতেছি এখানে সঠিক উত্তর কোনটা। সঠিক উত্তর হচ্ছে এই যে অপশন নাম্বার বি, ঠিক আছে, ইনডিফারেন্ট টু। ইনডিফারেন্টের পরে সবসময় টুই বসে, মনে রাখবা, ইনডিফারেন্টের পরে টুই বসে। ইনডিফারেন্ট টু মানেই হচ্ছে উদাসীন, মানে কোনো একটা বিষয়ে কেউ যদি উদাসীন হয় তাহলে আমি বলবো হি ইজ ইনডিফারেন্ট টু দিস ম্যাটার, বোঝা গেছে? এই দ্য গিফট ওয়াজ র্যাপড ড্যাশ ব্লু পেপার, মনে রাখবা এটাও প্রিপোজিশন রিলেটেড কোয়েশ্চেন। সি ইউনিটে প্রিপোজিশন থেকে 2-3টা প্রশ্ন থাকবেই, 2টাও থাকতে পারে, 3টাও থাকতে পারে, কখনো 4টাও হয়ে যায়। সো 4টা হওয়ার সম্ভাবনা খুব কম, যেহেতু 12টা প্রশ্ন থাকবে। 12টার মধ্যে একদম কম করে হলো তোমার 2টা প্রশ্ন, সর্বোচ্চ 3টা প্রশ্ন প্রিপোজিশন থেকে তোমরা ফেস করবা। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এগুলো সবই প্রিপোজিশনের কোয়েশ্চেন, তাই না? তো র্যাপড কোনো কিছু, এই যে ব্লু পেপার, কোনো কিছু দিয়ে মুড়িয়ে রাখা, ঠিক আছে, সেই ক্ষেত্রে আমরা র্যাপডের সাথে ইন বসাবো, র্যাপড ইন, ঠিক আছে। দ্য গিফট ওয়াজ র্যাপড ইন ব্লু পেপার, নীল পেপার দ্বারা যে গিফটটা সেটাকে প্যাকেজ করা হয়েছে, মানে মুড়িয়ে রাখা হয়েছে, কেমন? আচ্ছা, এবার আসো একটা গ্রামাটিক্যাল প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 20, যেটা টেন্স থেকে আসছে। বলো দেখি তোমাদের গ্রামাটিক্যাল দক্ষতা কতটুকু, যে এটা সঠিক উত্তরটা কি হতে পারে একটু কমেন্ট করো তো। দ্য পুলিশম্যান ড্যাশ দ্য থিফ আফটার আ ব্রিফ চেস। দ্য পুলিশম্যান ড্যাশ দ্য থিফ আফটার আ ব্রিফ চেস। আচ্ছা, এবার একটু কমেন্ট করে জানাও তো এটা সঠিক উত্তরটা কি হতে পারে, একটু কমেন্ট করে জানাও। আচ্ছা, একটু কমেন্ট করে জানাও এটা সঠিক উত্তরটা কি হতে পারে এভরিবডি। সুমাইয়া মিম কমেন্ট করেছো অপশন নাম্বার সি। আচ্ছা, সুমাইয়া মিম সি বলেছো। আচ্ছা, বাকিরা আবির, জাকিয়া, থ্যাংক ইউ তোমাদের। সুমাইয়া মিম এখন আবার সঠিক উত্তর তুমি দিয়ে দিয়েছো, থ্যাংক ইউ। জাকিয়া তোমার উত্তরটাও কারেক্ট। জান্নাতুল ফেরদৌস তোমার উত্তরটাও সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। মাঝহারুল ইসলাম থ্যাংক ইউ। ফারজানা সরকার থ্যাংক ইউ। রাতুল হাসান ধন্যবাদ তোমাকে। শামসুন নাহার থ্যাংক ইউ ভেরি মাচ। তোমাদের প্রত্যেকের উত্তর আমি দেখতে পাচ্ছি সঠিক। বাপ্পি পল তোমার উত্তরটা একটু খেয়াল করো। পুলিশম্যান, যে চোরের কথা বলা হচ্ছে, দ্য থিফ মানে একটা চোরের কথা বলা হচ্ছে, এই চোরকে একজন পুলিশ সে কি করেছিল, সে ধরে ফেলেছিল। অর্থাৎ পুলিশ চোরটাকে কি করেছিল, পুলিশ চোরটাকে ধরে ফেলেছিল। যেহেতু পুলিশ চোরটাকে ধরে ফেলেছিল, এই কারণে আমরা অপশন নাম্বার এ
ক্যাচ, এটা তো এমনিতেও হয় না। পুলিশম্যান থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, ওটার সাথে তো এস বাই এস হইতে হবে, তাই না? দ্য পুলিশম্যান ক্যাচেস, বাট এখানে তো এস বাই এস নাই। আর যদি এখানে এস বাই এস থাকতো তারপরেও তো এটা হয় না, কারণ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এমন অর্থে ব্যবহার করা হয় যেই কাজটা সবসময় আমরা করে থাকি। অর্থাৎ ধরো আমি ভাত খাই, পুলিশম্যান ভাত খায়, পুলিশম্যান ভাত খায়, তাহলে তুমি কি বলবা? পুলিশম্যান ইটস রাইস। তো তুমি কেন সেখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলছো? কারণ পুলিশ প্রতিদিনই তো ভাত খায়, এই কাজটা সে সবসময়ই করে, তাই না? তাহলে সেই ক্ষেত্রে আমরা কি বলবো? সেই ক্ষেত্রে আমরা বলবো হচ্ছে তোমার মানে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এস বাই এস। আচ্ছা, এখন পুলিশম্যান কিন্তু প্রতিনিয়তই কিন্তু আর চোরকে ধরে না, কোনো একটা দুর্ঘটনা ঘটলে, কোনো নিউজ শুনলে তারা এই কাজটা করে থাকে, বোঝা গেছে? তো সেই ক্ষেত্রে মানে এটা কিন্তু অভ্যাস না, অভ্যাস অর্থে আমরা সাধারণত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ইউজ করি, এই কারণে আমরা এটা নিতে পারতেছি না। আচ্ছা, আর যেহেতু অলরেডি এখানে একটা সময়ের কথা বলে দিয়েছে যে আফটার আ ব্রিফ চেস, এই কারণে আমরা অপশন নাম্বার এ এমনিতেও নিতে পারবো না। এই টার্মসটার কারণে অপশন নাম্বার এ এমনিতেও হবে না। আফটার আ ব্রিফ চেস তার মানে বোঝানোই হচ্ছে অলরেডি কিন্তু তাকে ব্যাপক একটা ধাওয়া দিছিল, তার মানে ব্যাপক ধরপাকড়ের পরে ওই চোরটাকে পুলিশ ধরতে সক্ষম হয়েছিল। তার মানে অবশ্যই এটা হয়ে গেছে, ইতিপূর্বে ঘটনাটা ঘটে গেছে, এরকম একটা ইন্ডিকেশন দিচ্ছে এই টার্মসটা দ্বারা, বোঝা গেছে? অতএব আমরা এখানে অপশন নাম্বার বিটাকে ভাবতে পারি, কট মানে ধরে ফেলেছিল। অপশন নাম্বার সি যদি নাও তাহলে এটা প্যাসিভ ভয়েস হয়ে যাবে, অর্থাৎ পুলিশকে ধরা হয়েছে। পুলিশম্যান ইজ কট মানে পুলিশকে ধরা হয়েছে, পুলিশকে তো আর চোর ধরবে না। এটা কি হয় কখনো যে পুলিশকে চোর ধরছে নাকি চোরকে পুলিশ ধরছে? তার মানে বুঝতেই পারতেছো যে চোরকে পুলিশ ধরছে। তো এই কারণে আমরা অর্থ ঠিক রাখার জন্য আমরা প্যাসিভ ভয়েস নিতে পারবো না। প্যাসিভ ভয়েস নিলে পুলিশম্যান ধৃত হয়ে গেছে এরকম অর্থ প্রকাশ পায়। আর ক্যাচিং এটা তো কোনো ফাইনিট ভার্ব না, এটা হচ্ছে নন ফাইনিট ভার্ব। নন ফাইনিট ভার্ব দিলে তো সেন্টেন্সে ভার্বই থাকবে না, আর ভার্ব ছাড়া কোনো বাক্য হয় না। এই কারণে আমরা অপশন নাম্বার ডি বাদ দিয়ে দেব। সঠিক উত্তর অপশন নাম্বার বি। আশা করি আমরা বুঝতে পেরেছি, এভরিবডি আমরা বুঝতে পেরেছি। এবার চলে আসি কোয়েশ্চেন নাম্বার 21। দ্য মিটিং ড্যাশ পোস্টপোন্ড ডিউ টু ব্যাড ওয়েদার। দেখো, মিটিং কিন্তু নিজে নিজে স্থগিত হয় না, মিটিংকে স্থগিত করা হয়। পোস্টপোন শব্দের অর্থ হচ্ছে স্থগিত করা, একটা মিটিংকে বাতিল করে দেয়া, মানে বাতিল না, ধরো সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, এখন হবে না পরে হবে। তার মানে বোঝাই যাচ্ছে মিটিং কাউকে পোস্টপোন করে নাই, মিটিংকে পোস্টপোন করা হয়েছে। অর্থাৎ এখানে যে টেন্সটা বসানো যায় সেটা কখনোই আমরা প্রেজেন্ট ইনডিফিনিট নিতে পারবো না। পাস্ট টেন্স তো এখানে প্রশ্নই উঠে না, ফিউচার টেন্স কোনোভাবে এখানে ম্যাচও করে না। তার মানে এখানে ম্যাচ করে কোনটা? অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট টেন্স। যেই ঘটনাটা ঘটে গেছে, একটা ঘটনা ঘটে গেছে, এই মাত্র ঘটে গেছে, এরকম অর্থে কিন্তু আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করি। আর এটা অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট টেন্স প্যাসিভ ভয়েসে করতে হবে, যেহেতু সাবজেক্টটা কিন্তু আসলে রিসিভার, সাবজেক্ট কিন্তু ডুয়ার না। মিটিং তো আর কোনো কাজ করতে পারে না, মিটিং করা হয়, বোঝা গেছে? তো এই কারণে আমি এখানে প্যাসিভ ভয়েস ইউজ করব, আমি কিন্তু এখানে অ্যাক্টিভ ইউজ করতে পারবো না। তো সেই সেন্সে অ্যান্সারটা হবে হচ্ছে হ্যাজ বিন পোস্টপোন্ড, দ্য মিটিং হ্যাজ বিন পোস্টপোন্ড। সঠিক উত্তর অপশন নাম্বার বি। সবাই বুঝছো কিনা একটু কমেন্ট করে আমাকে একটু জানিও। সবাই বুঝতে পেরেছো কিনা একটু কমেন্ট করে আমাকে একটু জানিও যে টার্মসটা কি বুঝতে পেরেছো কিনা। ওকে, এবার আসো হচ্ছে পরপর তিনটা কোয়েশ্চেন আমরা এখন একটু সলভ করব। পরপর তিনটা কোয়েশ্চেন, এগুলা ভোকাবুলারি রিলেটেড, মেমোরাইজিং আইটেম রিলেটেড কোয়েশ্চেন। মেমোরাইজিংয়ের মধ্যে আমরা দেখতে পাচ্ছি একটা ফ্রেজ আসছে, একটা সিনোনিম আসছে, আর এখানে একটা অ্যানালজি আসছে। ফ্রেজ আসছে, সিনোনিম আসছে, অ্যানালজি আসছে। তার মানে বুঝতেই পারতেছো এখান থেকে তিনটা প্রশ্ন, প্রিপোজিশন থেকে তিনটা প্রশ্ন, তার মানে টোটাল 6টা প্রশ্ন আসছে হচ্ছে তোমার মেমোরাইজিং পার্ট থেকে। কবে? গত বছর, মানে 2023 সালে 6টা প্রশ্ন আসছে ধরো মেমোরাইজিং থেকে, আর 6টা প্রশ্ন আসছে গ্রামার থেকে। তার মানে গ্রামার কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সি ইউনিটে যদি 5 না পাওয়া হয়, ইংরেজিতে যদি তোমরা 5 না পাও, যদি 4.9ও পাও, তারপরেও কিন্তু তুমি ওভারঅল ফেল করবা। এবং এই বছরও কিন্তু তোমরা অনেকেই দেখা গেছে, তোমাদের বন্ধুবান্ধব অনেকেই দেখবা জিজ্ঞেস করে, যারা এত সহজ প্রশ্নপত্র কিন্তু অনেকেই ফেল করছে, অর্থাৎ 4 পাইছে বা মানে 4.5 পাইছে, এমনও আছে 4.8 পাইছে, অর্থাৎ 5 পাই নাই। ইংরেজিতে যদি সি ইউনিটে তুমি 5 না পাও, তাহলে তুমি ওভারঅল ফেল হিসেবে কাউন্টেড হবা, ঠিক আছে? এই কারণে তোমরা মনে রাখবা যে গ্রামারের কোনো বিকল্প নাই, গ্রামারের 6টা প্রশ্ন তোমাকে অবশ্যই সঠিক জায়গায় দিয়ে আসতে হবে। আর এই জন্য তোমরা গ্রামাটিক্যাল যে ইম্পর্টেন্ট টপিকগুলা আজকে ক্লাসের শেষে আমি তোমাদেরকে জানিয়ে দেব, এই টপিকগুলা তোমরা র্যান্ডম প্র্যাকটিস করবা, র্যান্ডম। যেমন ধরো টেন্স
টেন্স থেকে র্যান্ডম প্র্যাকটিস, অর্থাৎ তোমার কাছে ধরো XYZ অনেকগুলো বই আছে, বা XYZ অনেকগুলো লেকচার শিট আছে, XYZ অনেকগুলো সাজেশন আছে, কেমন? তো লেকচার শিট বলো, সাজেশন বলো, বই বলো, যেগুলোই তোমার কাছে আছে, যেখানে তুমি টেন্সটা পাবা, টেন্স রিলেটেড সকল প্রশ্ন ওই সোর্স থেকে সলভ করে ফেলবা। বোঝা গেছে? আচ্ছা, তো যাই হোক, 22 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটা একটু কমেন্ট বক্সে জানিয়ে দাও। ডাউন টু আর্থ, এটার অর্থ হচ্ছে রিয়েলিস্টিক, মানে বাস্তব, ঠিক আছে? তারপর কারেক্ট সিনোনিম অ্যানিহিলেট। অ্যানিহিলেট শব্দের সঠিক অর্থ কোনটা হতে পারে একটু কমেন্ট করে জানাও। অ্যানিহিলেট শব্দের সঠিক উত্তর হচ্ছে কোনো কিছুকে ধ্বংস করে ফেলা, মানে ডিস্ট্রয় করে ফেলা, ঠিক আছে? অ্যানিহিলেট মানে ধ্বংস করে ফেলা, মানে ডিস্ট্রয়, ঠিক আছে? আচ্ছা, 24 নম্বর কোয়েশ্চেন। 24 নম্বর কোয়েশ্চেন আমরা দেখতে পাচ্ছি এখানে খুবই সহজ একটা অ্যানালজি আসছে। সহজ একটা অ্যানালজি আমরা এখানের মধ্যে পাচ্ছি, সেটা হচ্ছে তোমার এই যে পেন এবং হচ্ছে ইঙ্ক। তো আমরা জানি কলমের ভেতর কালি থাকে, তাহলে কোনটার ভিতর কি থাকে এটা তোমরা একটু বের করো তো, দেখা যাক তোমাদের অ্যানালজি বের করতে পারো কিনা। আমি রিলেশনটা তোমাদেরকে বলে দিলাম যে এই দুটো শব্দের মধ্যে সম্পর্ক হচ্ছে কলমের ভেতর কালি থাকে, তাহলে নিচের কোন শব্দ জোড়ায় কোনটার ভিতর কি থাকে এটা কোথায় আছে একটু বলো আমাকে, একটু বলো যে এখানে সঠিক উত্তর কোনটা হতে পারে, একটু জানিয়ে দাও। সঠিক উত্তর কোনটা হতে পারে আমাকে একটু জানিয়ে দাও, ঠিক আছে? সঠিক উত্তর কোনটা হতে পারে অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দাও। প্রত্যেকে আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দাও যে এখানে সঠিক উত্তর কোনটা হতে পারে, ঠিক আছে? একটু কমেন্ট করে আমাকে একটু জানিয়ে দাও। আচ্ছা, ভেরি গুড, ভেরি গুড, এই তো অলরেডি উত্তর হয়ে গেছে, ভেরি গুড। সঠিক উত্তর কিন্তু অলরেডি এখানে বলে ফেলছে, এই যে পন্ড এবং ফিশ। পন্ড মানে হচ্ছে পুকুর, আমরা অনেকে বলি পুষ্কুনি। পুষ্কুনি আর পুকুর একই জিনিস, ঠিক আছে? পুকুরে কি থাকে বলো দেখি? ফিশ থাকে, মানে মাছ থাকে। তাহলে সম্পর্কটা পুরোপুরি মিলে গেল না? সম্পর্কটা হচ্ছে কলমের ভেতর কালি থাকে আর পুকুরের ভেতর মাছ থাকে, বুঝা গেছে? তার মানে সঠিক উত্তর অপশন নাম্বার বি। সো অ্যানালজি নিয়ে তোমাদের টেনশন করার কারণ নাই ভাই। তুমি যদি অনেক অনেক অ্যানালজি পড়তে নাও পারো, মানে আসলে অনেক কঠিন কঠিন অ্যানালজি পড়ে লাভও নাই কিন্তু, ঠিক আছে? এত কঠিন কঠিন অ্যানালজি সিউনিটে সাধারণত দেয় না, মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিউনিটে দেয় না। এখানে একদম তোমার ধরো তুমি জানো, অর্থ জানো, এই টাইপের কমন কমন কিছু শব্দ দিয়ে অ্যানালজির একটা পেয়ার তোমাকে এখানে দিয়ে দিবে। আশা করি তোমরা সেটা সলভ করতে পারবা, ঠিক আছে? আচ্ছা, আসো আমরা এবার হচ্ছে আমাদের নেক্সট স্লাইডে একটু চলে যাই। আমরা দুইটা প্রশ্নপত্র আমরা সলভ করে ফেলেছি। 2024 যেটা ক্যান্সেলড হয়ে গেছে ওটা আমরা সলভ করলাম। 2023 সালের এই যে প্রশ্নগুলো কিন্তু আমরা সলভ করে ফেললাম। এবার আমরা চলে যাব 2022 সালে, ঠিক আছে? এই যে আমরা চলে আসলাম 2022 সালে, সি ইউনিট 2022 থেকে 23 সেশন। 2022 সালের প্রশ্নটা কেমন ছিল আসো আমরা একটু সলভ করার চেষ্টা করি। প্রথম স্লাইডে আমরা দেখতে পাচ্ছি তিনটা প্রশ্ন আছে, 13, 14, 15, তাই তো? এর মধ্যে প্রথম যে কোয়েশ্চেনটা যথারীতি প্রিপোজিশন রিলেটেড। তো প্রিপোজিশন তো অর্থ অনুযায়ী বসাইতে হবে। তো বলো দেখি প্রথমটার অ্যান্সারটা কি হতে পারে? প্রথম কোয়েশ্চেনের অ্যান্সারটা কি হতে পারে আমাকে একটু কমেন্ট করে আপনারা একটু জানাবেন, ঠিক আছে? প্রথম কোয়েশ্চেনের অ্যান্সারটা কি হবে আমাকে কমেন্ট করে একটু জানাবেন। এভরিবডি প্রত্যেকে একটু কমেন্ট করে আমাকে একটু জানাও যে এটার অ্যান্সারটা কি হতে পারে। দেখো আচ্ছা, দেখো এখানের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ইট ইজ ওকে টু হ্যাভ ইউর এগস ড্যাশ বাস্কেট। এখানে এগ বলতে ডিমকে বোঝানো হচ্ছে। তো ডিম কোথায় রাখা হয়? ডিম ঝুড়ির উপরে তো রাখা হয় না, ঝুড়ির ভেতরে রাখা হয়। তো ভেতরে অর্থে আমরা অবশ্যই ইন বলবো, তাই না? অপশন নাম্বার এতে শুরুতে কিন্তু ইন নাই, দেখছো আন্ডার আছে, তার মানে এটা হচ্ছে না। অপশন নাম্বার বিতে শুরুতে কিন্তু ইন আছে, তার মানে এটা হতে পারে। অপশন নাম্বার সিতে আছে ইনসাইড, ইনসাইড শব্দটা এটার সাথে অ্যাপ্রোপ্রিয়েট না, তার মানে এটা বাদ। অপশন নাম্বার ডিতে আছে অন, অন মানে তো উপরে, ঝুড়ির উপরে তো আর ডিম রাখা যাবে না, তার মানে এটাও বাদ। তাহলে দেখো টেকনিক্যালি আমরা কিন্তু উত্তরটা পেয়ে গেছি। আমাদের কিন্তু এখন পরে কি হবে এটা জানা দরকার নাই, বোঝাই যাচ্ছে তিনটে অপশন যেহেতু আমরা কনফার্ম হয়ে গেছি যেটা তিনটে অপশন হচ্ছে না, তাহলে সঠিক উত্তর ডেফিনেটলি অপশন নাম্বার বি। প্রথম গ্যাপে হবে ইন আর পরের গ্যাপে হবে টু, হোয়াট হ্যাপেন্স টু দ্যাট, ঠিক আছে? আর আরেকটা প্রশ্ন হচ্ছে এই যে হ্যাপেন্স, এই ভার্বের পরে কিন্তু সবসময় টুই বসে, হ্যাপেন টু। তোমরা খেয়াল করো যে হ্যাপেনের পরে কিন্তু তোমরা দেখবা যে অন্য কোনো প্রিপোজিশন বসে না, সাধারণত হ্যাপেনের পরে টুই বসে, হ্যাপেন্স টু। আচ্ছা, এবার আসো কোশ্চেন নাম্বার 14। এই প্রশ্নটা তোমার টেন্স থেকে আসা, ঠিক আছে? রাইট, মানে ভার্বের ব্যবহার, টেন্সের ব্যবহার থেকে আসা এবং গ্রামাটিক্যাল কোয়েশ্চেন, তাই তো? আচ্ছা, তাহলে বলো দেখি এখানে সঠিক টেন্স বা সঠিক ভার্ব কোনটা হতে পারে? ইট ইজ হাউ ইউ ডিল উইথ ফেইলিউর দ্যাট ড্যাশ হাউ ইউ অ্যাচিভ সাকসেস। আচ্ছা,
তাহলে বলো এটার অ্যান্সারটা কি হতে পারে? 14 নম্বর প্রশ্ন, এটার অ্যান্সারটা কি হতে পারে একটু কমেন্ট করে আমাকে জানিয়ে দাও। ইট ইজ হাউ ইউ ডিল উইথ ফেলিওর দ্যাট ড্যাশ হাউ ইউ অ্যাচিভ সাকসেস। আচ্ছা, তো দেখো এখানে যে দ্যাটটা দেখতে পাচ্ছ, এই যে দ্যাট দেখতে পাচ্ছ, দ্যাটের আগে কিন্তু একটা অ্যান্টিসিডেন্ট আছে, সেটা হচ্ছে ফেলিওর। কেমন? তারপর বলা হচ্ছে এই পুরো অংশটা যদি আমরা একটু বোঝার চেষ্টা করি, ইট ইজ হাউ ইউ ডিল উইথ ফেলিওর, অর্থাৎ তুমি আসলে ব্যর্থতাকে, ব্যর্থতা মানে ফেলিওর, তুমি ধরো ব্যর্থ হইছো, অকৃতকার্য হইছো, এটা তোমার উপরে ডিপেন্ড করতেছে তুমি যে ব্যর্থ হয়েছো এটাকে তুমি কিভাবে নেবা, মানে কিভাবে ডিল করবা, এটার উপরে নির্ভর করতেছে তুমি ভবিষ্যতে কতটা সাকসেসফুল হতে পারবা। তার মানে পুরো প্রশ্নের অর্থটা কিন্তু একটু বোঝার চেষ্টা করতে হবে। হাউ ইউ অ্যাচিভ সাকসেস, অর্থাৎ তুমি কিভাবে সফলতা অর্জন করবা এটা নির্ভর করবে তুমি যখন ব্যর্থ হবা, মানে ফেলিওর হবা, ওই ফেলিওরটাকে তুমি কিভাবে নিচ্ছ। তুমি যদি ফেলিওরটাকে এভাবে নাও যে আমার দ্বারা কিচ্ছু হবে না, অর্থাৎ তুমি একবার ফেল করছো, ঢাকা ভার্সিটিতেই ফেল করছো, ধরো ফেল করার পর তুমি হতাশ হয়ে গেছো যে আমার দ্বারা কিচ্ছু হবে না, আমার দ্বারা ঢাবি রাবি চবি যাবি কোনো ভার্সিটি আমার দ্বারা হবে না, তার মানে আমি গুড ফর নাথিং, আমি কি করব, আমি দেশ থেকে পালাই গেলাম, ঠিক আছে, অথবা আমি মরে গেলাম, ঠিক আছে, এরকম তুমি চিন্তা ভাবনা করতেছো। এরকম করলে তো সফলতা ধরা দিবে না। তুমি ফেলিও হয়েছো, বাট তোমাকে চেষ্টা করতে হবে অন্যান্য ভার্সিটিতে তোমার হচ্ছে কিনা, তোমাকে চেষ্টা করতে হবে যে যদি সামনে কোনো সুযোগ আসে ওই সুযোগটা তুমি নিতে পারো কিনা। তার মানে ব্যর্থতাকে তুমি ব্যর্থতা হিসেবে দেখবা না, তুমি দেখবা যে এখান থেকে তুমি কিছু লার্ন করতেছো, কিছু শিখতেছো। সো আমি রায়হান, আমি নিজেও সবসময় এটাই বিশ্বাস করি যে যদি আমি কোনো কাজে ব্যর্থ হই ওটাকে আমি আসলে ফেলিওর হিসেবে আমি ট্রিটমেন্ট করি না, আমি ট্রিটমেন্ট করি যে আমি এখান থেকে কিছু একটা শিখেছি, আমি একটা মানে লিসন নিয়েছি। কেমন? তার মানে এটা যেহেতু সবসময় মানে মানে প্রেজেন্ট ইনডেফিনিট, এটা একটা চিরন্তন সত্য টাইপের কথাবার্তা। এখানে যে কথাটা বলা হয়েছে এটা কিন্তু চিরন্তন সত্য টাইপেরই একটা কথাবার্তা, তাহলে সেই ক্ষেত্রে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স নিব। কিন্তু এইটার ব্যাখ্যা ধরো তুমি বুঝতে পারতেছো না, মানে লাইনে কি বলা হয়েছে তুমি এটা বুঝতে পারতেছো না, তাহলে আন্দাজি তো অ্যান্সার করা যাবে না। কিভাবে শর্টকাট অ্যাপ্লাই করবা? শর্টকাটটা অ্যাপ্লাই করতে গেলে তোমরা একটু ভালো করে খেয়াল করো, ভালো করে একটু খেয়াল করো। এই যে ফেলিওর, এটা কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে হ্যাভ হয় না, আমরা কিন্তু বসাবো হচ্ছে হ্যাজ ডিটারমাইন্ড। কিন্তু ফেলিওর কাউকে ডিটারমাইন করে না, ফেলিওরকে ডিটারমাইন করা হয়। তারপরে প্যাসিভ ভয়েস ইউজ করতে হবে, এখানে প্যাসিভ ভয়েসও কিন্তু নাই। একই কারণে অপশন নাম্বার সিও বাদ। দেখো এখানে পাস্ট টেন্স ব্যবহার করছে, অথচ এখানে কিন্তু কোনো প্যাসিভ ফর্ম নাই, এটা সরাসরি অ্যাক্টিভ ফর্মে বসছে। আর অপশন নাম্বার ডিতে আসছে হচ্ছে আইএনজি, আইএনজি তো এমনিতেও হবে না, তাহলে তিনটে অপশন তোমার এমনিতেই তো বাদ হয়ে যায়, তাহলে বাকি থাকলো অপশন নাম্বার এ, তাহলে নিশ্চয়ই এটাই অ্যান্সার। তার মানে বোঝাই যাচ্ছে আমি দুইভাবে তোমাকে প্রশ্নটা সলভ করে দেখাইলাম। একটা হচ্ছে যারা অ্যাডভান্সড ক্যাটাগরির স্টুডেন্ট তারা প্রশ্নটাকে একটু অ্যানালাইসিস করবা, অ্যানালাইসিস করলেই মানে অর্থটা বোঝার চেষ্টা করবা, তাহলে কিন্তু ধরে ফেলতে পারবা যে কোন টেন্সটা এখানে বসবে, প্রেজেন্ট ইনডিফিনিট বসবে না পারফেক্ট বসবে। আর যারা একটু দুর্বল আছো, যারা অর্থ বুঝতে পারতেছো না, তারা শর্টকাটে সলভ করবা। এই যে দেখতে পাচ্ছ কানেক্টর বা রিলেটিভ প্রোনাউন, এটার আগে আছে অ্যান্টিসিডেন্ট, অ্যান্টিসিডেন্ট অনুযায়ী তো আমাকে এখানের মধ্যে কাকে বসাইতে হবে, আমরা ভার্ব বসাইতে হবে, সেভাবে আমাকে এটা ডিল করতে হবে। কিন্তু সমস্যা হচ্ছে এই ফেলিউরটা আসলে অ্যান্টিসিডেন্ট বলা যেতে পারে না, এখানে এই পুরোটাই কিন্তু আসলে একটা ক্লস আকারে কাজ করতেছে, ওই ক্লসের হিসেবে, ওই ক্লসের এগেনস্টে কিন্তু আমি এখানে ভার্বটা বসাচ্ছি। তার মানে শুধু ফেলিউরকে ধরলে হবে না, এই পুরোটাকে ধরতে হবে। সো এত অ্যানালাইসিস করার সময় পরীক্ষায় তুমি পাবা না, যেই কারণে তুমি শর্টকাটে এই আগে যেটা থাকবে ওটাকে ধরেই ভার্বটা বসানোর চেষ্টা করবা। মানে তাদের উদ্দেশ্যে বলছি যারা আসলে অর্থ বুঝতে পারো না, ঠিক আছে, তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে এটা। আচ্ছা, এবার চলে আসো কোয়েশ্চেন নাম্বার 15। উই ড্যাশ এনাফ টাইম নাও ইফ ইউ হ্যাড নট পারফেক্টেড প্রেফার টু টেক দ্য লঙ্গার রাউট। আচ্ছা, এটা মোডালের ব্যবহার থেকে আসা একটা চমৎকার প্রশ্ন, ঠিক আছে। মোডাল প্লাস, সরি মোডাল না, এটা কন্ডিশনাল সেন্টেন্স। দেখো এই যে কন্ডিশনাল সেন্টেন্স, ইফ ইউ হ্যাড নট প্রেফার্ড। আচ্ছা, তাহলে বলো দেখি, ইফ কন্ডিশন, ইফের পরে তুমি দেখতে পাচ্ছ এখানে পারফেক্ট টেন্স আছে। কোন টেন্স আছে বলো দেখি? এখানের মধ্যে পারফেক্ট টেন্স আছে, মানে পাস্ট পারফেক্ট টেন্স। এই যে হ্যাড প্লাস V3 পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে আমরা শূন্য স্থানে যে মোডালটা বসাবো সেটাও হবে মোডালের পারফেক্ট টেন্স। মোডালের পারফেক্ট টেন্স মানে মোডাল পারফেক্ট। তো মোডাল পারফেক্ট মানেই হচ্ছে উড হ্যাভ প্লাস V3, মাইট হ্যাভ প্লাস V3, কুড হ্যাভ প্লাস V3, এরা হচ্ছে মোডালের পারফেক্ট টেন্স। তো কন্ডিশনাল সেন্টেন্সের ক্ষেত্রে উভয় অংশের টেন্সটা একই রাখতে হয়, মানে সেম সেম রাখতে হয়। ইফ যুক্ত অংশে যদি পাস্ট টেন্স থাকে তাহলে এখানে মোডালটা পাস্ট টেন্সে বসবে। এটা যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে মোডালটাও প্রেজেন্ট টেন্সে বসবে। মোডালের প্রেজেন্ট মানেই হচ্ছে উইল, ক্যান, মে।
আর যদি এটা পারফেক্ট টেন্সে থাকে তাহলে মোডালটা পারফেক্ট টেন্সে হবে। মোডালে পারফেক্ট মানেই হচ্ছে উড হ্যাভ প্লাস V3, কুড হ্যাভ প্লাস V3, মাইট হ্যাভ প্লাস V3। তো এই শর্টকাট ট্রিক্সটা যারা জানবা ইজিলি বুঝতে পারতো সেখানে অ্যান্সার কোনটা হবে। একটু কমেন্ট করে জানাও দেখি অ্যান্সার কোনটা হতে পারে। 15 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কোনটা হতে পারে একটু কমেন্ট করে জানাও। 15 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কোনটা হবে একটু কমেন্ট করে আমাকে জানাই দাও। আচ্ছা, ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, তাহলে আসেন আমরা 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 এবার একটু চেষ্টা করি আমাদের এটার সঠিক উত্তরটাকে একটু বের করার জন্য। আমরা অপশন নাম্বার বিতে, অনেকে অপশন নাম্বার বি বলছো, অপশন নাম্বার বিতে দেখো যে উড হ্যাভের পরে একটা V3 আছে, উড হ্যাভ প্লাস V3, তার মানে পারফেক্ট মোডাল আমরা অপশন নাম্বার বিতে পেয়েছি, অতএব সঠিক উত্তর অপশন নাম্বার বি। ঠিক আছে। আচ্ছা, এবার আমরা চলে যাব নেক্সট স্লাইডে। 16 নম্বর কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ইডিয়ম স্টর্ম ইন এ টিকাপ? ঠিক আছে, স্টর্ম ইন এ টিকাপ। ঠিক আছে, বলো দেখি এইটার এই ইডিয়মটার সঠিক উত্তর কি হতে পারে? 16 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কোনটা হতে পারে? সঠিক উত্তরটা হবে অপশন নাম্বার বি, গ্রেট এক্সাইটমেন্ট অ্যাবাউট সামথিং ট্রিভিয়াল। ঠিক আছে, অপশন নাম্বার বি হচ্ছে আপনার সঠিক উত্তর। আচ্ছা, এবার চলে যান কোয়েশ্চেন নাম্বার 17। 17 নম্বর প্রশ্নটা দেখতেই পাচ্ছ যে এটা আসলে মূলত তোমার আর্টিকেলের ব্যবহার থেকে আসছে, মানে আর্টিকেলের ব্যবহার থেকে আসা একটা প্রশ্ন। হোয়ার ইজ দ্য ড্যাশ অফ দ্য ড্যাশ? আমরা যদি নাউনের পরে প্রিপোজিশন পাই তাহলে অবশ্যই আগে দি বসাইতে হবে, তাই না? নাউনের আগে প্রিপোজিশন থাকলে সেখানে অবশ্যই কাকে বসাতে হবে? দি বসাইতে হবে। আর এই যে নীল দেখতে পাচ্ছ, এটা একটা বিখ্যাত হ্রদের নাম, বিখ্যাত নদীর নাম বা নদীর নাম, এদের আগে কিন্তু অবশ্যই দি বসাইতে হয়। যেমন ধরো পদ্মা, পদ্মা একটা নদী, তাহলে পদ্মার আগে তো আমরা দি বসাই, দি পদ্মা, দি মেঘনা। ঠিক একইভাবে নীলের আগেও দি বসাইতে হবে, দ্য নীল নদ। ঠিক আছে, দ্য নীল। তার মানে বুঝতেই পারতেছো এখানে দুটো অ্যান্সারই কিন্তু আর্টিকেল দি হবে। ঠিক আছে, তার মানে এই প্রশ্নটা আর্টিকেলের ব্যবহার থেকে এসেছে, সি ইউনিটে গ্রামাটিক্যাল কোয়েশ্চেন। এবার 18 নম্বর যে কোয়েশ্চেনটা দেখতে পাচ্ছ এটাও একটা গ্রামাটিক্যাল কোয়েশ্চেন। তো এখানে বলেছে দ্যাট ইজ দ্য জেন্টলম্যান ড্যাশ আই স্পোক বাউট দ্য জব। তার মানে এটা রিলেটিভ প্রোনাউনের ব্যবহার থেকে আসছে। রিলেটিভ প্রোনাউন হু এবং হোমের ব্যবহার, আমরা কখন হু বসাবো আর কখন হোম বসাবো তার আগে এটা এত ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নাই। তোমরা আগে আমাকে একটু কমেন্ট করে বলো তো এখানে অ্যান্সারটা কি হতে পারে, 18 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটা কি হতে পারে আমাকে একটু কমেন্ট করে জানাও। 18 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটা কি হবে প্রত্যেকে আমাকে একটু কমেন্ট করে জানান যে সঠিক উত্তরটা কি হতে পারে। মনে রাখবা এই যে টু দেখতে পাচ্ছ না, এই যে টু এর পরে আমরা কখনো হু বলতে পারবো না, টু এর পরে কিন্তু সবসময় হোম হয়। ঠিক আছে, টু এর পরে সবসময় হোম হয়। তাহলে আমরা অপশন নাম্বার বি এবং ডি এর মধ্যে যদি আমরা সিলেক্ট করি তাহলে অবশ্যই অপশন নাম্বার ডি হবে। এখন প্রশ্ন হচ্ছে আমি কেন টু ধরে চিন্তা করতেছি? নিশ্চয় তোমাদের মনে একটা প্রশ্ন জাগতেছে যে ভাইয়া আপনি কেন টু নিয়েই আপনি অ্যান্সারটা চিন্তা করতেছেন, কেন আপনি এখানে অফটা নিয়ে ভাবতেছেন না, কেন শুধু হোম নিয়ে আপনি ভাবতেছেন না? কেন ভাবতেছেন না জানো? বিকজ এখানে একটা ভার্ব আছে, সেটা হচ্ছে স্পোক। মনে রাখবা এই স্পোক ভার্বটা এটা কিন্তু স্পিক থেকে আসছে, তাই না? তো স্পিক বাই স্পোক এদের পরে কিন্তু অবশ্যই টু বসাইতে হবে। কি বসাইতে হবে? টু বসাইতে হবে। তার মানে স্পিক টু, স্পোক টু, লিসেন টু। তার মানে বোঝাই যাচ্ছে স্পিক, স্পোক এদের পরে কিন্তু অলওয়েজ আপনাকে টু বসাইতেই হবে। ঠিক আছে, এদের পরে কাকে বসাবেন? এদের পরে টু বসাবেন। ওকে, আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি কোয়েশ্চেন নাম্বার নেক্সট 19 নাম্বার কোয়েশ্চেন, 19 নাম্বার কোয়েশ্চেন। একদম সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে একটা প্রশ্ন আসছে, এই যে দেখতে পাচ্ছ সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট কিন্তু তোমাদের সি ইউনিটের জন্য অনেক ইম্পর্টেন্ট একটা টপিক। তাহলে আমাকে বলো এটা সঠিক উত্তরটা কি হতে পারে? এই প্রশ্নের সঠিক উত্তরটা কি হতে পারে আমি বলে দিচ্ছি তোমাদেরকে। দেখো এই যে 3/4 এটা কিন্তু একটা ভগ্নাংশ, ভগ্নাংশ কখনো সাবজেক্ট হয় না। ভগ্নাংশের পরে যে নাউনটা দেখতে পাচ্ছ এই নাউনটা হচ্ছে সাবজেক্ট। তার মানে এই যে সারফেস দেখতে পাচ্ছ, সারফেস হচ্ছে সাবজেক্ট। তো এই সাবজেক্টটা যেহেতু সিঙ্গুলার তাহলে এখানে যে ভার্বটা হবে ভার্বটাও তো সিঙ্গুলার হবে, তাই না? তো সিঙ্গুলার ভার্ব অপশন নাম্বার এতে নাই, অপশন নাম্বার এতে আছে প্লুরাল, তার মানে এটা বাদ। অপশন নাম্বার বিতে আছে ইস, এটা হতে পারে। অপশন নাম্বার সিতে আছে কভার্স, এটাও হতে পারে, এটা সিঙ্গুলার ভার্ব। অপশন নাম্বার ডিতে আইএনজি আছে, আইএনজি তো কোনো ভার্ব না। ঠিক আছে, তার মানে বি বা সি থেকে আমরা যে কোনো একটা নিব। অপশন নাম্বার বি এটা দেখা যাচ্ছে প্যাসিভ ভয়েসে আছে, ইজ কভার্ড এটা প্যাসিভ ভয়েস। আর অপশন নাম্বার সি কভার্স এটা অ্যাক্টিভ ভয়েস। তো এখন প্রশ্ন হচ্ছে সাবজেক্টের জায়গায় যেটা লেখা আছে সারফেস তো কোনো মানুষ না,
সে তো কোনো মানুষ না যে সে কাউকে কভার করে রাখবে। সারফেস এটা মানুষ ক্যাটাগরি না, সারফেস বলতে পৃষ্ঠতলকে বোঝানো হচ্ছে, পৃষ্ঠদেশকে বোঝানো হচ্ছে। তার মানে সে হচ্ছে রিসিভার, সে তো ডুয়ার না, সে তো আর কাজ করতে পারে না। তার মানে বোঝাই যাচ্ছে এটার উত্তরটা প্যাসিভ ফর্মেই যাবে, অর্থাৎ সারফেসকে ঢেকে রাখা হয়। ঠিক আছে, সারফেস মানে আবৃত আছে, ইজ কভার্ড বাই ওয়াটার, আবৃত আছে। সে কাউকে আবৃত করে নাই, তাকে আবৃত করা হয়েছে। তার মানে সেন্সটা প্যাসিভ সেন্সে যাচ্ছে, এই কারণে সঠিক উত্তর অপশন নাম্বার বি। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 20, 20 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটা দ্রুত একটু কমেন্ট বক্সে একটু কমেন্ট করে ফেলো। 20 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটা দ্রুত একটু কমেন্ট বক্সে একটু কমেন্ট করে জানিয়ে দাও। 20 নম্বর প্রশ্ন সঠিক উত্তরটা কি হতে পারে, কমেন্ট বক্সে একটু কমেন্ট করে জানিয়ে দাও। আচ্ছা, তো মনে রাখবা এই যে সাজেস্ট দ্যাট দেখতে পাচ্ছ, এটা কিন্তু মূলত একটা সাবজেক্টিভ ওয়ার্ড। তোমরা প্রত্যেকেই জানো সাবজেক্টিভ থাকলে পরে কিন্তু ভার্বের বেস ফর্ম হয়। আমরা সবাই জানি সাবজেক্টিভ হলে পরে ভার্বের বেস ফর্ম হয়। তাহলে বলো দেখি এখানে অ্যান্সারটা কি হতে পারে, কমেন্ট করে জানাও আমাকে। সাবজেক্টিভ থাকলে পরে ভার্বের বেস ফর্ম হয়। অপশন নাম্বার সি তে ভার্বের বেস ফর্ম আছে, দেখো লস, দ্যাট ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, আচ্ছা এবার চলে আসো কোশ্চেন নাম্বার 21, গোপাল ইজ ওয়াকিং ড্যাশ দ্য রোড ড্যাশ সানডে। 21 নম্বর কোয়েশ্চেন, এটাও গ্রামার থেকে আসছে। তাহলে আমাকে একটু বলো এটার অ্যান্সারটা কি হতে পারে। 21 নম্বর কোয়েশ্চেন সঠিক উত্তর কি হতে পারে। মনে রাখবার রোড, রাস্তার উপরে অবশ্যই অন বসাতে হবে, অন দ্য রোড। আর সানডে এটা তোমার কিন্তু একটা দিবসের নাম, তাই তো, একটা দিবস, যেমন শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, এরা বিভিন্ন দিবস। দিবসের পূর্বেও কিন্তু আমাদেরকে অন বসাতে হয়, যেমন অন সানডে, অন ফ্রাইডে, এভাবে ইউজ করতে হয়। তার মানে সঠিক উত্তর ডেফিনেটলি অপশন নাম্বার এ, দুটাই অন হবে। আচ্ছা, এবার চলে আসো 22 নম্বর কোয়েশ্চেন, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ওয়ার্ডস হ্যাজ বিন রংলি স্পেলড। আচ্ছা, এখানে বানান শুদ্ধিকরণ চাইছে, বলো দেখি এখানে ভুল বানান কোনটা, এখানে ভুল বানান কোনটা, একটু কমেন্ট করে জানাও, প্রত্যেকে একটু কমেন্ট করে জানাও তো এখানে ভুল বানান কোনটা দেওয়া আছে। আমরা দেখতে পাচ্ছি যে নসিয়াস এটা সঠিক, সেন্টিমেন্টাল সঠিক, লিকুইফাই সঠিক, মেনস্কুয়েল এই বানানটা ভুল আছে। তার মানে বুঝতেই পারতেছো সঠিক উত্তর অপশন নাম্বার ডি, সঠিক উত্তর অপশন নাম্বার ডি। ঠিক আছে, আচ্ছা এবার আমরা চলে যাচ্ছি নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 23, কোয়েশ্চেন নাম্বার 23 এখানে চেয়েছে যে ইনডিফারেন্ট। আমরা ইনডিফারেন্ট শব্দটা কিন্তু প্রিপোজিশন আকারে আগের এই বছর আসছিল, মানে 2023-এ আসছিল। আর 2023-এর আগের বছরে 2022-এর প্রশ্ন, এটা 22-এ কিন্তু ইনডিফারেন্টটা আসছে কি হিসেবে, দেখো দেখি, এটা আসছে সিনোনিম হিসেবে। তাহলে বলো দেখি ইনডিফারেন্ট শব্দের অর্থটা কি হতে পারে। সমার্থক শব্দ আমি বলে দিয়েছিলাম, ইনডিফারেন্ট শব্দের সমার্থক শব্দ কি হতে পারে, আমি বলে দিয়েছিলাম ইনডিফারেন্ট শব্দের অর্থটা কি, উদাসীন। ইনডিফারেন্ট শব্দের অর্থটা হচ্ছে উদাসীন। নিচের কোন শব্দের অর্থ উদাসীন, অপশন নাম্বার সিতে যেটা দেখতে পাচ্ছ অ্যাপেথেটিক, এর অর্থটা হচ্ছে ইনডিফারেন্ট। ঠিক আছে, তার মানে মিলে যায়। আচ্ছা এবার চলে আসো লাস্ট কোয়েশ্চেন 24, একটা অ্যান্টোনিম আসছে, দেখো এই যে একটা অ্যান্টোনিম, দেখছো কি চমৎকার প্রশ্ন, একটা সিনোনিম আসছে, একটা অ্যান্টোনিম আসছে। নোটেবল, নোটেবল, নোটেবলের বিপরীত শব্দ জানতে চেয়েছে। আমরা সবাই জানি যে নোটেবল শব্দের অর্থটা হচ্ছে যেটা উল্লেখযোগ্য বা গুরুত্বপূর্ণ, তাই না। নোটেবল শব্দের অর্থ হচ্ছে যেটা উল্লেখযোগ্য বা গুরুত্বপূর্ণ। তাহলে এটার বিপরীতটা কি হতে পারে, মানে যেটা গুরুত্বপূর্ণ না, তাই না, যেটা গুরুত্বপূর্ণ না। তো আমরা জানি ইনসিগনিফিক্যান্ট, ইনসিগনিফিক্যান্ট মানেই হচ্ছে যেটা গুরুত্বহীন, মানে যেটা গুরুত্বপূর্ণ না। তার মানে সঠিক উত্তর অপশন নাম্বার এ। সো ভোকাবুলারিগুলো আশা করি তোমার খুব বেশি কঠিন এখন পর্যন্ত কিন্তু আমরা পাই নাই। আমরা 2024-এর প্রশ্ন দেখছি, 23-এর প্রশ্ন দেখলাম, 2022-এর প্রশ্ন দেখলাম, এই যে 3 বছরের প্রশ্ন আমরা অলরেডি দেখে ফেলছি, কিন্তু তেমন কোনো কঠিন কঠিন ভোকাবুলারি কিন্তু আমরা গত 3 বছরে পাই নাই। পাইছো, গত 3 বছরে কিন্তু এরকম এক্সট্রিম লেভেলের খুব কঠিন কোনো ডিফিকাল্ট ভোকাবুলারি আমরা গত 3 বছরে পাই নাই। আচ্ছা এবার চলে আসো সি ইউনিট 2021 সালের প্রশ্নপত্রে। প্রথমে আমরা খুবই সহজ একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পেয়ে গেছি। তাহলে বুঝতেই পারতেছো প্রিপোজিশন থেকে প্রশ্ন আসবেই আসবে। তোমরা যত বেশি পারো প্রিপোজিশন চর্চা করার চেষ্টা করো, ঠিক আছে, প্রিপোজিশন চর্চা করার চেষ্টা করো। দেখো অ্যাংরি, অ্যাংরির সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অ্যাটও হতে পারে, উইথও হতে পারে। তো যেহেতু এখানে ব্যক্তি আছে, ব্যক্তির সাথে বলবো হচ্ছে উইথ, অ্যাংরি উইথ। আর যদি ব্যক্তি না থেকে কোনো অন্য কিছু থাকতো, কোনো বিষয় থাকতো, তাহলে সেক্ষেত্রে আমি বলতাম অ্যাংরি অ্যাট। তার মানে অ্যাংরির সাথে দুটো হতে পারে, একটা অ্যাংরি অ্যাট, একটা অ্যাংরি উইথ। ব্যক্তি থাকলে উইথ আর বস্তু থাকলে অ্যাট। ওকে, আচ্ছা এবার চলে যাই নেক্সট কোয়েশ্চেন।
এটাও তোমার প্রিপোজিশনের প্রশ্ন। আই বাম্পড ড্যাশ, একটু অ্যান্সারটা বলো দেখি, এখানে অ্যান্সারটা কি হতে পারে? বাম্পটের সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হচ্ছে ইনটু, বাম্পড ইনটু, ঠিক আছে। আই বাম্পড ইনটু ওয়ান অফ মাই স্কুল ফ্রেন্ডস অ্যাট শাহবাগ ইয়েস্টারডে। বাম্পড ইনটু মানে হচ্ছে হঠাৎ করে কারোর সাথে দেখা হয়ে যাওয়া, হঠাৎ করে সাডেন দেখা হয়ে যাওয়া, সেটাকে আমরা বলি হচ্ছে বাম্পড ইনটু, ঠিক আছে। আচ্ছা, এবার আসো হচ্ছে একটা গ্রামারের প্রশ্ন। দ্য কার ব্রোক ডাউন। ব্রোক ডাউন শব্দের অর্থ কিন্তু ভেঙে যাওয়া না, এটা একটা গ্রুপ ভার্ব। ব্রোক ডাউন মানে হচ্ছে নষ্ট হয়ে যাওয়া, তার মানে দ্য কার ব্রোক ডাউন অর্থাৎ গাড়িটা নষ্ট হয়ে গেছিল। অ্যান্ড উই ড্যাশ গেট আ ট্যাক্সি, এবং যেহেতু নষ্ট হয়ে গেছিল আমরা একটা ট্যাক্সি নিতে বাধ্য হয়েছিলাম। তো আমরা জানি যে বাধ্যবাধকতা বুঝাইলে সবসময় হ্যাভ টু, হ্যাজ টু এদেরকে বসাইতে হয়, সেদিক থেকে সঠিক উত্তর অপশন নাম্বার সি। আচ্ছা, এবার আসেন কোয়েশ্চেন নাম্বার 4। আই ফাউন্ড দ্য মুভি কমপ্লিটলি ড্যাশ। এটা সঠিক উত্তর আমি একটু জানতে চাইবো, এটা সঠিক উত্তরটা একটু কমেন্ট বক্সে দেওয়ার চেষ্টা করো, এটা সঠিক উত্তরটা কি হতে পারে? আই ফাউন্ড দ্য মুভি কমপ্লিটলি ড্যাশ। আচ্ছা, মনে রাখবা মুভি সে কিন্তু ধরো মনোমুগ্ধকর না, ঠিক আছে। মানে মুভি নিজেই মনোমুগ্ধকর। ধরো তুমি বরবাদ ছবিটা দেখতে গেছো, শাকিব খানের বরবাদ, যেটা বর্তমানে খুব একটা হাইপ, কিন্তু আমার একটা সমস্যা হচ্ছে আমি বরবাদ ছবিটা এখনো দেখি নাই, আমি নিজেই এখনো দেখি নাই। তার মানে আমি জীবনযুদ্ধে অনেক পিছিয়ে গেলাম ফ্রান্স, তাই না? তো তোমরা অনেকে হয়তো দেখছো, তো বরবাদ ছবিটা দেখে অনেকের হয়তো ভালো লাগছে, অনেকের হয়তো খারাপও লাগতে পারে। তো তোমার ভালো লাগছে কাকে? ছবিটাকে ভালো লাগছে, মানে মুভিটাকে ভালো লাগছে, তার মানে মুভিটাই হচ্ছে এখানে মূল সাবজেক্ট ম্যাটার। মুভিটাই কিন্তু এখানে ডুয়ার, তাই না? মুভি নিজেই কিন্তু কাজ করতেছে, মুভি তোমাকে বিনোদন দিচ্ছে, তুমি মুভিকে বিনোদন দিচ্ছ না, মুভি তোমাকে বিনোদন দিচ্ছে। তার মানে এখানে মুভি কিন্তু ডুয়ার, খেয়াল করো, মুভি কিন্তু ডুয়ার। তো যদি তুমি কোনো ডুয়ার পাও, তাহলে ডুয়ারের সাথে কিন্তু কখনো V3 বসানো যাবে না, এই যে পাস্ট পার্টিসিপল বসানো যাবে না, প্রেজেন্ট পার্টিসিপল বসাতে হবে, অর্থাৎ বলতে হবে আইএনজি, এনগ্রোসিং, কারণ মুভি নিজেই তো এনগ্রোসিং, বুঝা গেছে? আচ্ছা, আরেকটা এক্সাম্পল ধরো, আমি একটা ভাঙা জানালা দেখছি, তাহলে আমি মূলত কি বলবো, ব্রেকিং উইন্ডো নাকি ব্রোকেন উইন্ডো? ভাঙা জানালা, দেখো জানালা কিন্তু কাউকে ভাঙতে পারে না, জানালা কাউকে ভাঙে না, তাই না? জানালা কিন্তু কাউকে ভাঙে না, তার মানে বুঝতেই পারতেছো এখানে এই জানালার তার কিন্তু আসলে কাজ করার ক্ষমতা নাই, সে হচ্ছে রিসিভার। রিসিভারের ক্ষেত্রে আমরা সাধারণত পাস্ট পার্টিসিপল বসাই, কিন্তু যদি ডুয়ার থাকে, যেমন ধরো বার্ড, ফ্লাইং বার্ড, দেখো এই যে ফ্লাইং বার্ড, তো তোমরা খেয়াল করো পাখি নিজেই কিন্তু ওড়ে, তাই না? পাখি নিজেই কিন্তু ওড়ে, তার মানে পাখির ওড়ার ক্ষমতা আছে, পাখি নিজেই ওড়ে। তো সেই ক্ষেত্রে আমরা এখানের মধ্যে অবশ্যই আইএনজি বসাবো, ফ্লাইং বার্ড মানে প্রেজেন্ট পার্টিসিপল বসাবো। তাহলে এটা পার্টিসিপলের ব্যবহার থেকে আসা একটা খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আর মনে রাখবা সি ইউনিটে পার্টিসিপল থেকে প্রশ্ন আসার সমূহ সম্ভাবনা রয়েছে, মানে জেরান্ড, ইনফিনিটিভ, পার্টিসিপল, অর্থাৎ নন ফাইনিট ভার্ব থেকে প্রশ্ন আসার সমূহ সম্ভাবনা রয়েছে সি ইউনিটে। যাক, টপিকের সাজেশন আমি একটু পরে তোমাদেরকে দিয়ে দিচ্ছি, আর সর্বোচ্চ 10 মিনিটের মধ্যে আমি টপিক সাজেশনে চলে আসবো, ঠিক আছে? 5 নম্বর কোয়েশ্চেন, হোয়েন দ্য গেস্ট অ্যারাইভড দে ড্যাশ লাঞ্চ, অর্থাৎ তারা যখন পৌঁছাইছিল তখন তারা কি করছিল, তারা মানে লাঞ্চ নিয়েছিল বা লাঞ্চ নিচ্ছিল। তো মনে রাখবা এটাও ক্লাসে আমরা পড়েছিলাম, টেন্সের ক্লাসে পড়েছিলাম, হোয়েন যুক্ত অংশে যদি পাস্ট ইনডিফিনিট থাকে তাহলে পরের সেন্টেন্সে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে, মনে আছে? এটা পড়েছিলাম, হোয়েন যুক্ত অংশে পাস্ট ইনডিফিনিট হলে পরের অংশে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তাহলে সেদিক থেকে সঠিক উত্তর অবশ্যই অপশন নাম্বার সি, পাস্ট কন্টিনিউয়াস, একটা অপশনে আছে আর কোনো অপশনে নাই। নেক্সট 6 নাম্বার, হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ইডিয়ম টু কল ইট আ ডে? টু কল ইট আ ডে, আচ্ছা, টু কল ইট এ ডে সঠিক উত্তরটা হচ্ছে স্টপ ওয়ার্কিং অন সামথিং। তো এরকম একটা বা দুটো প্রশ্ন যদি তুমি না পারো তাহলে কোনো ক্ষতি নাই, তুমি চেষ্টা করবা গ্রামাটিক্যাল প্রশ্নগুলো একদম নির্ভুলভাবে দাগাইতে, পাশাপাশি প্রিপোজিশন, তার মানে গ্রামার এবং প্রিপোজিশন এই দুটোর উপর তোমার প্রস্তুতি ঠিক থাকলে আশা করা যায় তোমার 8টা বা 9টা প্রশ্ন তুমি ইজিলি দাগায় চলে আসতে পারবা, ঠিক আছে? এরকম 2-1টা প্রশ্ন থাকতে পারে যেগুলো হয়তো তুমি পারতেও পারো, নাও পারতে পারো, যদি কনফিউশন থাকে তাহলে সেগুলো আমরা ছেড়ে দিব, সেগুলো আমরা দাগাবো না, ঠিক আছে? আচ্ছা, এবার আসো 7 নম্বরটা, এই যে রাইট ফর্ম অফ ভার্ব থেকে আসছে, ইট ইজ হাই টাইম, ঠিক আছে? ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম, এগুলো রাইট ফর্ম অফ ভার্ব। রাইট ফর্ম অফ ভার্ব থেকে একটা প্রশ্ন অবশ্যই থাকবে, ঠিক আছে? সো এটাও আমরা একটু দেখে যাব। ইট ইজ হাই টাইম উই রিটার্নড হোম, এই যে অপশন নাম্বার সিতে আছে। আমরা জানি যে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম এগুলো যদি থাকে তাহলে কি হয় বলো দেখি, পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। 8 নম্বর কোয়েশ্চেন, দেখো এই যে এই প্রশ্নটা কিন্তু রিপিট করছে, দেখছো? সিজর এবং বারবার,
এটা কিন্তু অলরেডি কিন্তু এটা কিন্তু একবার আসছে, অর্থাৎ 2021 সালে যেই অ্যানালজিটা আসছে হুবহু সেম অ্যানালজি 2023 সালেও আসছে। তার মানে বোঝাই যাচ্ছে অ্যানালজি কিন্তু প্রশ্ন রিপিট করছে। তো সি ইউনিটে কিন্তু তোমার প্রশ্ন রিপিট সাধারণত হয় না, একদম হুবহু একই প্রশ্ন সাধারণত রিপিট হয় না, বাট এটা মিরাকল, এটা হয়ে গেছে আর কি। সঠিক উত্তর অপশন নাম্বার 4 স কার্পেন্টার, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা চলে যাব 9 নম্বর কোয়েশ্চেন, সিনোনিম অফ এন্ট্রিপিড। আচ্ছা বলো দেখি এন্ট্রিপিড শব্দের অর্থ কোনটা? এন্ট্রিপিড শব্দের অর্থ হচ্ছে নির্ভীক, অর্থাৎ সহজ কথা অপশন নাম্বার এ ফিয়ারলেস, অপশন নাম্বার এ ফিয়ারলেস। আচ্ছা 10 নম্বর কোয়েশ্চেন, হুইচ আন্ডারলাইন ওয়ার্ড ইজ অ্যান অ্যাডভার্ব, অর্থাৎ নিচের কোন সেন্টেন্সে অ্যাডভার্ব রয়েছে, নিচের কোন সেন্টেন্সে অ্যাডভার্ব রয়েছে। আচ্ছা তো মনে রাখবা অপশন নাম্বার বিতে দেখো এই যে শার্ট এটা হচ্ছে সাবজেক্ট, সুটস এটা হচ্ছে ভার্ব, মি এটা হচ্ছে অবজেক্ট। সাবজেক্ট ভার্ব অবজেক্ট এটার পরে যেই শব্দটা বসে সেটা হচ্ছে অ্যাডভার্ব। তার মানে এই যে ফাইন দেখতে পাচ্ছ, ফাইনটা এখানে অ্যাডভার্ব হিসেবে বসছে। অতএব সঠিক উত্তর কোনটা? সঠিক উত্তর অপশন নাম্বার বি, রাইট। আচ্ছা এবার 11 নম্বর কোয়েশ্চেন, এখানে জানতে চেয়েছে সঠিক উত্তর কোনটা, মানে স্পেলিং সঠিক বানান কোনটা। অ্যাকোমোডেট, অ্যাকোমোডেট এখানে ডাবল এম লাগবে, ডাবল এম নাই এখানে, ডাবল এম ডাবল সি নাই, ডাবল এম ডাবল সি আছে, অ্যাকোমোডেটেড ডাবল এম ডাবল সি হয়, তাহলে সঠিক উত্তর অপশন নাম্বার সি অ্যাকোমোডেট, ঠিক আছে অ্যাকোমোডেট। ওকে এবার আমরা চলে যাব নেক্সট 12 নম্বর কোয়েশ্চেন, এটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে আসছে। ওয়ান অফ তো খুবই ইম্পর্টেন্ট একটা রুল, ওয়ান অফ এর পরে প্লুরাল নাউন থাকলে ভার্বটা সিঙ্গুলার হবে, ওয়ান অফ প্লাস প্লুরাল নাউন প্লাস সিঙ্গুলার ভার্ব, তাই তো? তো দেখো দেখি এটা সঠিক উত্তরটা আমাকে সবাই একটু জানাও দেখি। 12 নম্বর এই যে প্রশ্নটা, এটা যদি না পারো তাহলে খুবই দুঃখজনক এবং লজ্জাজনক। আমাকে একটু কমেন্ট করে জানাও দেখি যে এটার সঠিক উত্তরটা কি হতে পারে। আমাকে একটু কমেন্ট করে জানান যে এটার সঠিক উত্তরটা কি হতে পারে। এভরিবডি একটু কমেন্ট করে আমাকে জানান যে এটার সঠিক উত্তরটা কি হতে পারে, একটু কমেন্ট করে জানাও। এভরিবডি আমাকে একটু কমেন্ট করে জানাও। আচ্ছা ভেরি গুড, 12 নম্বরে অলরেডি আমি দেখতে পাচ্ছি জান্নাতুল ফেরদৌস অ্যান্সার করেছো, মাঝহারুল সিয়াম তুমিও অ্যান্সার করেছো, থ্যাংক ইউ ভেরি মাচ সিয়াম। সুমাইয়া মিয়া কি যেন লিখছো, মিলা অ্যান্সার করেছো, জাকিয়া অ্যান্সার করেছো, থ্যাংক ইউ জাকিয়া। আচ্ছা ভেরি গুড ভেরি গুড মাঝহারুল ইসলাম, আবির খান থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা তোমাদের সবার উত্তরই এখানে সঠিক হয়েছে, জান্নাতুল ফেরদৌস, লামিয়া, মিসেস মোসাম্মদ লামিয়া, তারপর সুমেরা, কি যাই হোক সুমেরা, বাপ্পি পল সঠিক উত্তর, থ্যাংক ইউ। তার মানে এইটা অন্তত সবাই আমরা পেরেছি যে ওয়ান অফের পরে নাউনটা প্লুরাল কিন্তু ভার্বটা সিঙ্গুলার, তার মানে সঠিক উত্তর অবশ্যই অপশন নাম্বার এ। যারা অপশন নাম্বার এ বলেছো তাদের প্রত্যেকের উত্তর কারেক্ট। আচ্ছা এবার আমরা চলে যাচ্ছি করোনার বছর, ঠিক আছে, করোনার বছর মানে 2020 সালে দেখো প্রশ্নগুলো কেমন ছিল। উই ড্যাশ নট হারি, অর্থাৎ আমাদের তাড়াহুড়া করার দরকার নাই, উই হ্যাভ গট প্ল্যান্টি অফ টাইম, আমাদের প্রচুর সময় রয়েছে, অর্থাৎ প্রয়োজন নাই। প্রয়োজন অর্থে আমরা সবসময় নিড মোডালটাকে ব্যবহার করি, তাই না? তাহলে আমরা বলবো উই নিড নট হারি, আমাদের তাড়াহুড়া করার প্রয়োজন নাই, যথেষ্ট সময় আছে। সঠিক উত্তর বি মোডাল ভার্বের ব্যবহার, নিডের ব্যবহার। 18 নম্বর কোয়েশ্চেন, এই যে লাইক, শি লাইকস ড্যাশ লং ইমেলস। আমি এই 2024 সালেও কিন্তু তোমরা 23 সালে সম্ভবত এই যে লাইকসের ব্যবহার থেকে একটা প্রশ্ন পাইছিলাম, মনে আছে? শি লাইকস রিডিং একটা প্রশ্ন আসছিল, দেখছো এখানে কিন্তু গ্রামারটা কি করছে, গ্রামারের টপিকটা সরাসরি মানে লাইক ভার্বটা সরাসরি কিন্তু কমন পড়ে গেছে। তার মানে সি ইউনিটে গ্রামারের টপিকগুলো কিন্তু কমন পড়তেছে, এটা একটা অবশ্যই মানে কি বলবো আমাদের জন্য একটা গুড সাইন, তাই তো? তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে কোনো অপশনে ইনফিনিটিভ নাই, দেখো কোনো অপশনে কিন্তু ইনফিনিটিভ নাই। আমরা জানি লাইকের পরে ইনফিনিটিভও হয় আইএনজিও হয়, অপশনে যদি দুইটা থাকতো তাহলে আমরা নার্ভাস হয়ে যেতাম, আমরা কনফিউজড হয়ে যেতাম। যেহেতু অপশনে দুইটা নাই আইএনজি আছে তাহলে অবশ্যই আইএনজি অ্যান্সার, ঠিক আছে। শি লাইকস রিডিং, আচ্ছা রিডিং না রাইটিং, সরি শি লাইকস রাইটিং। আচ্ছা এবার চলে আসেন 15 নম্বর কোয়েশ্চেন। আচ্ছা এটা হচ্ছে ডাবল কম্পারেটিভ, ওই যে যত তত অর্থে, মনে আছে যত তত অর্থে আমরা বলি না দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ লার্ন, যতই পড়িবে ততই শিখিবে, এটা ওই টপিক থেকে আসা, অর্থাৎ ডাবল কম্পারেটিভ থেকে আসা একটা খুব জনপ্রিয় রুল আর কি, ঠিক আছে। এই প্রশ্নটা সঠিক উত্তর আমরা দেখতে পাচ্ছি অপশন নাম্বার সি হতে পারে, দ্য মোর ইউ রিড দ্য লেস ইউ আন্ডারস্ট্যান্ড, অর্থাৎ যত বেশি তুমি পড়বা তত কম তুমি বুঝবা, ঠিক আছে, যত বেশি পড়বা তত কম বুঝবা এই। আচ্ছা 16 নম্বরটা খুবই সহজ, উইশ ভার্বের ব্যবহার আমরা প্রত্যেকেই জানি,
উইশের পরে উইশ যেহেতু আনরিয়েল কন্ডিশন বোঝায় সর্বদাই অয়ার হয়, উইশের পরে অয়ার হয়। তো এটাও একটা রাইট ফর্ম অফ ভার্বের নিয়ম, এবং কন্ডিশনাল সেন্টেন্স পড়ানোর সময়ও কিন্তু উইশটা আমরা ডিটেলসে পড়াই, তাই না? আচ্ছা, এরপর 17 নম্বর কোয়েশ্চেনে দেখো যে সুমন ইজ নট হিয়ার, হি ইজ ড্যাশ হিজ আঙ্কেল, অর্থাৎ সে তার আঙ্কেলের সাথে ঘুরতে গিয়েছে, মানে ঘুরতে যাচ্ছে। তাহলে দেখো অপশন নাম্বার এ যদি নাও তাহলে কিন্তু টেন্স ম্যাচ করে না, অর্থাৎ ইজ ভিজিটেড হয় না কিন্তু, ঠিক আছে? হি ইজ ভিজিটেড, যার অর্থ হচ্ছে ওই ব্যক্তিকে ভিজিট করা হয়েছে। ব্যক্তিকে তো আর ভিজিট করা হয় না, এটাই তো নিয়ম, তাই না? ব্যক্তিকে তো আর কেউ ভিজিট করে না, ব্যক্তি ভিজিট করে। তার মানে অ্যাক্টিভ ভয়েস নিলে উত্তরটা কিন্তু ম্যাচ করে না। অপশন নাম্বার বি আছে অ্যাক্টিভ ভয়েসে ইজ ভিজিটিং, মানে সে কোথাও যাচ্ছে, এটা কিন্তু হতে পারে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। অপশন নাম্বার বিতে আইএনজি দিয়ে তো কোনো বাক্যই হবে না, ঠিক আছে? আর অপশন নাম্বার সি ভিজিটস, যদি এটা দাও তার মানে তার অভ্যাস হচ্ছে সবসময় তার আঙ্কেলের সাথে ঘুরতে যাওয়া। তো সে সুমন সবসময় প্রতিনিয়ত তার আঙ্কেলের সাথে ঘুরতে যাবে না, নিশ্চয়ই কোনো একটা উপলক্ষে সে ঘুরতে যাচ্ছে, ঠিক আছে? সো আমরা যদি এখানের মধ্যে অপশন নাম্বার ডি নেই তাহলে কিন্তু অর্থটা ম্যাচ করে না। অতএব সঠিক উত্তর অপশন নাম্বার বি, অর্থ অনুযায়ী সঠিক টেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে? আচ্ছা, আর বাকিগুলা এগুলো খুবই সহজ প্রশ্ন, ঠিক আছে? আমরা এই প্রশ্নগুলো একটু খুব দ্রুত সলভ করে ফেলি। যেমন প্রথমে আছে ইন্টিমিডেটেড, হি ইজ ইন্টিমিডেটেড, এখানে আন্ডারলাইনটা হবে ইন্টিমিডেটেডের নিচে। ইন্টিমিডেটেড মানে হচ্ছে ভয় পাওয়া বা ভীত হয়ে পড়া, ভয় পাওয়া বা ভীত হয়ে পাওয়া, সঠিক উত্তর হচ্ছে ফ্রাইটেন্ড, ঠিক আছে? একটা অ্যানালজি দেখতে পাচ্ছ ফ্যান্স এবং গ্যালারি। তো আমরা প্রত্যেকেই জানি যে গ্যালারির মধ্যে ফ্যান্স থাকে, মানে দর্শকরা থাকে। তাহলে কোথায় কে থাকে একটু আমাকে কমেন্ট করে জানাও দেখি, কোথায় কে থাকে? অর্থাৎ গ্যালারিতে ফ্যান থাকে, গ্যালারিতে ফ্যান থাকে, ঠিক আছে? কোথায় কি থাকে বুঝতে পারতেছো? অপশন নাম্বার ডি হতে পারে যে কাউন্টারে টিকিট থাকে, ঠিক আছে? গ্যালারিতে ফ্যান থাকে, কাউন্টারে টিকিট থাকে, ঠিক আছে? সঠিক উত্তর অপশন নাম্বার 4। 20 নম্বর কোয়েশ্চেন, হুইচ ওয়ার্ড ইজ রংলি স্পেলড, মানে নিচের কোনটা ভুল, নিচের কোনটা ভুল? আমরা যদি এটা একটু দেখি, হুইচ অফ দ্য হুইচ ওয়ার্ড ইজ রংলি স্পেলড, আমরা দেখতে পাচ্ছি ডিসিভ বানানটা ঠিক আছে, তারপরে যে রিসিভ এটাও ঠিক আছে, রিসিট ঠিক আছে, কিন্তু এই যে রিসিট যেটা দেখতে পাচ্ছ, এই যে রিসিট, রিসিট বানানটা কিন্তু এখানের মধ্যে ঠিক নাই, ঠিক আছে? এখানের মধ্যে ঠিক নাই, হাঁটি হাঁটি পাপা করে আমাদের এখানের মধ্যে অর্পণ চলে এসেছেন। আচ্ছা, তো যাই হোক, এবার আমরা চলে আসি, আসেন বসেন, চা খান, শেষ প্রায়, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা চলে আসি আমাদের পরের অংশে, পরের স্লাইডে আমরা একটু চলে যাই, পরের স্লাইডে আমরা একটু চলে যাই। দ্য গিফট ওয়াজ র্যাপড ড্যাশ ব্লু পেপার, দ্য গিফট ওয়াজ র্যাপড। দেখছো এই প্রশ্নটাও কিন্তু সি ইউনিটে রিপিট করছে। আজকে ক্লাসটা যারা শুরু থেকে শেষ পর্যন্ত করতেছো তোমরা নিশ্চয়ই দেখছো, এই যে হুবহু এই কোয়েশ্চেনটাই কিন্তু আমরা 2022 সালে সম্ভবত পাইছিলাম, 22 সালে না 23 সালে যেন এটা এই প্রশ্নটা আসছে। দ্য গিফট ওয়াজ র্যাপড ড্যাশ ব্লু পেপার, হুবহু এই কোয়েশ্চেনটাই। তার মানে আমরা সিদ্ধান্ত নিতে পারি যে সি ইউনিটের মধ্যে তোমার কিছু কিছু প্রশ্ন রিপিট হতে পারে, তবে না হওয়ার সম্ভাবনাই বেশি। মানে তোমাদেরটা যেহেতু ক্যান্সেলড পরীক্ষা নতুন করে হচ্ছে, এই কারণে রিপিট হওয়ার সম্ভাবনা খুব কম থাকবে। তারপরও আমরা সবগুলো প্রশ্ন দেখে যাচ্ছি কেন, যাতে অন্তত একটা প্রশ্ন যদি আমরা রিপিট পেয়ে যাই তাতেও তো সেটা আমাদের জন্য অনেক উপকারে আসবে, তাই না? তো আমরা জানি যে র্যাপটের সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ইন হবে, ঠিক আছে? আচ্ছা, একটু কমেন্ট করে জানাও 22 নম্বর প্রশ্নের উত্তরটা কি হতে পারে। আই উইল টেক মাই ড্রাইভিং টেস্ট ড্যাশ আ উইক, 22 নম্বর কোয়েশ্চেন, সঠিক উত্তরটা কি হতে পারে কমেন্ট করে জানাও। আই উইল টেক মাই ড্রাইভিং টেস্ট ড্যাশ আ উইক, আই উইল টেক মাই ড্রাইভিং টেস্ট ড্যাশ আ উইক, আমি আমার ড্রাইভিং টেস্ট নিব ইন আ উইক, ইন আ উইক, ঠিক আছে? আই উইল টেক মাই ড্রাইভিং টেস্ট ইন এ উইক, ঠিক আছে? অপশন নাম্বার এতে আছে, মানে সপ্তাহের মধ্যে বুঝাইতে উইকের আগে তো আমরা ইনই বসাই, তাই তো? আচ্ছা, লাস্টে হচ্ছে তোমার 23 নম্বর কোয়েশ্চেন, দ্য পেশেন্টস ব্লাড প্রেশার ওয়াজ ড্যাশ, দ্য পেশেন্টস ব্লাড প্রেশার ওয়াজ ড্যাশ। আচ্ছা, রোগীর অবস্থা ট্রু। আচ্ছা, অপশন নম্বর এ হবে না কেন? কারণ সো আছে, সো এর সাথে কিন্তু এস নাই, আমরা জানি সো এর সাথে এস হয়। আচ্ছা, অপশন নাম্বার বি হবে না, এখানে মাছ হায়ার, মানে কম্পারেটিভ আছে হায়ার, কিন্তু হায়ারের সাথে একটা দেন দরকার, তাই না? হায়ার দেন, অর্থাৎ এখানে দেন নাই, যে কারণে এটাও হবে না। অপশন নাম্বার সি হতে পারে, কারণ টু এর সাথে টু হয়, টু টু, ঠিক আছে? এটা হতে পারে।
এখানে মোর আছে, দেখো এই যে মোর আছে, কিন্তু মোরের পরে এখানে দেন থাকার কথা, অথচ আমি মোরের পরে কিন্তু দেন পাচ্ছি না, তার মানে অপশন নাম্বার ডিও কিন্তু বাদ। তার মানে সঠিক উত্তর কোনটা? অপশন নাম্বার সি। আচ্ছা, অ্যান্ড দ্য লাস্ট ওয়ান, হোস্টাইল। হোস্টাইল, আচ্ছা হোস্টাইল শব্দের অর্থ হচ্ছে শত্রু ভাবাপন্ন, তাই না? হোস্টাইল শব্দের অর্থ কি? হোস্টাইল শব্দের অর্থ হচ্ছে শত্রু ভাবাপন্ন, রাইট? এই যে হোস্টাইল, তাহলে এটার সিনোনিমটা কি হতে পারে? এটার সিনোনিমটা কি হতে পারে? হোস্টাইল শব্দের অর্থ যেহেতু শত্রু ভাবাপন্ন, তাহলে এটা সমার্থক শব্দ হতে পারে যে তোমার বন্ধু না, মানে তোমার সাথে ফ্রেন্ডলি না, অর্থাৎ সহজ কথায় যে তোমার সাথে আনফ্রেন্ডলি। ঠিক আছে, উত্তর হতে পারে অবশ্যই অপশন নাম্বার বি। চমৎকার একটা প্রশ্নপত্র আমরা পেলাম 2020 সালে। এর আগেরটা মানে 2019 আমরা দেখব না, ঠিক আছে? আমাদের টার্গেট ছিল আমি 5 বছরের 5টা সেট তোমাদেরকে দেখাবো। 2020 আমরা সলভ করলাম এইমাত্র, 2020, 21, 22, 23 এবং 24, মানে যে পরীক্ষাটা এবছর হয়েছে। তার মানে 5 বছরের আমরা প্রশ্ন কিন্তু অলরেডি অ্যানালাইসিস করে ফেললাম। 5 বছরের এতগুলো প্রশ্ন আমরা অ্যানালাইসিস করার পরে তোমাদের কি মনে হয় যে আসলে সি ইউনিটের প্রশ্ন কি খুব কঠিন থাকে? অবশ্যই না। সি ইউনিটের প্রশ্ন অন্যান্য ইউনিটের তুলনায় যথেষ্ট সহজ থাকবে এবং তোমাদের চেনা জানা সোর্স থেকেই প্রশ্ন আশা করি তুমি কমনও পেয়ে যেতে পারো। আবার বিগত বছরে এই যে আমরা প্রশ্নগুলো সলভ করলাম, আজকে ক্লাস থেকেও হয়তো তুমি একটা বা দুইটা প্রশ্ন কমন পেয়ে যেতে পারো, নাও পেতে পারো। তো কমন পড়ুক বা না পড়ুক, আমি এখন এই পর্যায়ে যে কাজটা করব সেটা হচ্ছে আমি তোমাদেরকে টপিকের সাজেশনটা তৈরি করব। এই যে দেখো এখানের মধ্যে মোটামুটিভাবে আমরা একটা গ্রামারের অ্যানালাইসিস করলাম। মনে রাখবা তোমরা কি কি পড়বা। দেখো আমি তোমাদেরকে একটু বলে দেই, 2019 সালে তোমার গ্রামার থেকে 4টা প্রশ্ন আসছিল। 2020 সালে দেখো গ্রামার থেকে আসছে 6টা প্রশ্ন। কয়টা প্রশ্ন আসছে বলো দেখি? 2020 সালে 6টা প্রশ্ন আসছে। কয়টা প্রশ্ন? 6টা প্রশ্ন। 21 সালেও দেখো 6টা প্রশ্ন গ্রামার থেকে আসছে। 2022 সালে দেখো 6টা প্রশ্ন গ্রামার থেকে আসছে। 2023 সালে 4টা প্রশ্ন গ্রামার থেকে আসছে এবং 2024 সালেও কিন্তু 6টা প্রশ্ন গ্রামার থেকে আসছে, মানে 7টা প্রশ্ন গ্রামার থেকে আসছে। তাহলে এখন 2024-এ 17ই মে যেই পরীক্ষাটা অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেখানে আমরা গ্রামার থেকে কোন কোন টপিকগুলোর উপর বেশি গুরুত্ব দিব। তো মনে রাখবা এখানে আমি যে টপিকের লিস্টটা করে দিয়েছি, তোমরা এটা একটা স্ক্রিনশট নিয়ে নাও। তোমরা এই সবগুলো টপিক একটু দেখার চেষ্টা করবা, একটা স্ক্রিনশট নিয়ে নাও, প্রত্যেকে একটা স্ক্রিনশট নিয়ে নাও। স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে আমাকে কমেন্ট বক্সে একটু ডান লিখে দাও। স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে কমেন্ট বক্সের মধ্যে একটু ডান লিখে দাও। যাদের যাদের স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে তারা কমেন্ট বক্সের মধ্যে একটু ডান লিখে দাও। এভরিবডি, যাদের স্ক্রিনশট নেওয়া হয়ে গিয়েছে তারা কমেন্ট বক্সের মধ্যে একটু ডান লিখে দাও, একটু ডান লিখে দাও। এভরিবডি একটু কমেন্ট বক্সের মধ্যে ডান লিখে দাও, ঠিক আছে? আগে একটা স্ক্রিনশট নাও। স্ক্রিনশট নেওয়া হয়েছে কি একটু কমেন্ট করে জানাও, একটু কমেন্ট করে জানাও স্ক্রিনশট নেওয়া হয়েছে কিনা। এই যে এটা স্ক্রিনশটটা নিয়েছো কিনা একটু কমেন্ট করে জানাও এভরিবডি। আচ্ছা সবাই খেয়াল করো, আমরা যদি 19 থেকে একদম 24 পর্যন্ত শুধু গ্রামারের উপর আমরা একটা সাজেশন তৈরি করতে যাই, তাহলে সেক্ষেত্রে তোমরা অবশ্যই টেন্স, খুবই খুবই গুরুত্বপূর্ণ টেন্স, রাইট ফর্ম অফ ভার্ব। আচ্ছা আমি এখানে আলাদাভাবে না লিখে আমি এখান থেকে একটু গুরুত্ব দিয়ে দেখাই। যেমন এই যে টেন্স, এই টেন্সটা খুবই ইম্পর্টেন্ট। টেন্স থেকে তোমার ধারাবাহিকভাবে প্রশ্ন আসে, 20-এ আসছে, 21-এ আসছে, কেমন? তারপর হচ্ছে এই যে 23-এ আসছে, আবার এই যে 24-এও আসছে, কেমন? টেন্স থেকে প্রশ্ন আসবে ইনশাল্লাহ। আচ্ছা তারপর হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, এটাও খুব ভালো করে দেখবা। কন্ডিশনাল সেন্টেন্স খুবই ইম্পর্টেন্ট, আর্টিকেলের ব্যবহার গুরুত্বপূর্ণ, সাবজেক্টিভটাও ইম্পর্টেন্ট। নন ফাইনিট ভার্ব বলতে আমরা ওই যে জেরান পার্টিসিপল, আমি তো বলে দিয়েছি যে ইনফিনিটিভ জেরান পার্টিসিপল। এখানে শব্দগুলো একটু মনে রাখার চেষ্টা করবা যে কোন শব্দের পরে ইনফিনিটিভ হয় আর কোন শব্দের পরে জেরান্ট হয়। এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। অ্যাডভার্ব থেকে একটা প্রশ্ন থাকবে এবং এটা খুব কঠিন প্রশ্ন হবে না। অ্যাডভার্ব থেকে যেটা থাকবে সেটা খুবই সহজ, যে নিচের কোন অপশনে অ্যাডভার্ব আছে, এরকম একটা প্রশ্ন তোমাকে করতে পারে। সো এটাও মাথায় রাখবা। এই তো, আর পাশাপাশি হচ্ছে মোডাল ভার্বস থেকে আসলে খুব আপার লেভেলের প্রশ্ন পড়ার প্রয়োজন নাই। মোটামুটি মোডাল ভার্বের বেসিক যেসব ব্যাপার স্যাপার, মাস্টের ব্যবহার, হ্যাড বেটারের ব্যবহার, উড রাদারের ব্যবহার, কিংবা মোডাল ভার্বকে কিভাবে নেগেটিভ করতে হয় সেটার ব্যবহার, তো মোডাল ভার্বের এই বেসিক ডিসকাশনগুলোই পড়ে যাবা, আশা করা যায় তোমরা মোটামুটিভাবে পেয়ে যাবা। কম্পারিজন, এটাও তোমার অ্যাডভান্স লেভেলে পড়ার প্রয়োজন নাই। কম্পারিজন ক্লাসে যতটুকু আমরা পড়িয়েছি, যেমন ডাবল কম্পারেটিভ, ইললজিক্যাল কম্পারেটিভ, তাই না? তারপর হচ্ছে তোমার কম্পারিজন অফ ইন্ডিভিজুয়াল ক্যারেক্টারিস্টিক্স, ঠিক আছে? পজিটিভ কম্পারিজন, নেগেটিভ কম্পারিজন, তো এগুলো মোটামুটিভাবে একটু স্টাডি করে যাবা। দ্যাটস অল। তো এই যে আমরা মোটামুটি একটা টপিকের লিস্ট পেয়েছি, এই টপিকটার উপর ভিত্তি করে আমরা র্যান্ডমলি, এখানে যে টপিক লিস্টটা তোমরা দেখতে পাচ্ছ এর উপর ভিত্তি করে তোমরা র্যান্ডমলি
প্র্যাকটিস করে যাবা। অর্থাৎ তোমাদের কাছে যত বই আছে, যত শিট আছে, সবগুলো বই এবং লেকচার শিট সামনে নিবা। সামনে নিয়ে টপিক ধরে ধরে প্রত্যেকটা শিট থেকে, প্রত্যেকটা বই থেকে শুধু প্রশ্নগুলো সলভ করবা, শুধু কোয়েশ্চেন সলভ করবা, কোয়েশ্চেন এবং অ্যান্সার, কোয়েশ্চেন এবং অ্যান্সার, ঠিক আছে? যেমন ধরো এখানের মধ্যে প্রথমে টপিক তুমি কোনটা নিবা, ধরো টেন্স, টেন্স থেকে সবগুলো বই থেকে দেখলা। তারপর ধরো এই যে রিডিউসড ক্লজ, এটা না দেখলেও চলবে। তারপর ধরো এই যে কই গেল তোমার হচ্ছে মোডাল, মানে প্রত্যেকটা বইতে মোডাল রিলেটেড যা যা কোয়েশ্চেন্স আছে সব সলভ করে ফেলবা। তারপর ধরো এই যে তোমার ট্রান্সফরমেশন আছে, তারপর এই যে কন্ডিশনাল সেন্টেন্স আছে, আর্টিকেল আছে, সাবজেক্ট বা এগ্রিমেন্ট আছে, এগুলো হচ্ছে তোমার এই চার্টের মধ্যে যা যা আছে এগুলো শুধু সি ইউনিট স্ট্যান্ডার্ড টপিক। আমি আবারও বলছি, এগুলা শুধু সি ইউনিট স্ট্যান্ডার্ড টপিক। সি ইউনিটে এই টপিকগুলোর বাইরে থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুবই কম। আর যদিও বা এসেও থাকে তাহলে সেটা হতে পারে আনকাউন্টেবল নাউন কিংবা ড্যাংলিং মডিফায়ার কিংবা প্যারালালিজম, এগুলো থেকে প্রশ্ন আসলেও আসতে পারে, ঠিক আছে? আর যদি আসে, আশা করা যায় যে তোমরা সেগুলোরও অ্যান্সার করতে পারবা, বিকজ ড্যাংলিং মডিফায়ার, প্যারালালিজম এগুলো কিন্তু ইতোমধ্যেই আমরা ক্লাসে একাধিকবার পড়িয়েছি, ঠিক আছে? তো এই ছিল মোটামুটি আমাদের সি ইউনিটের একটা সাজেশনমূলক সর্বশেষ ক্লাস ইউসিসি গ্রুপের তরফ থেকে। আশা করা যায় যারা 17 তারিখে পরীক্ষা অংশগ্রহণ করতে যাচ্ছ তাদের সবার পরীক্ষায় দুর্দান্ত হবে। চমৎকার একটা প্রিপারেশন নিয়ে স্বাস্থ্য সঠিক রেখে, অর্থাৎ সহজ কথায় স্বাস্থ্যের যত্ন নিতে হবে, অসুস্থ হওয়া যাবে না, এবং মাথা ঠান্ডা রেখে কুল এবং ক্যালকুলেটিভ ব্রেনে পরীক্ষার হলে বসতে হবে। সেদিন পর্যন্ত সবাইকেই আমরা মানে খুল থাকার আমন্ত্রণ জানাচ্ছি, এবং পরীক্ষায় অংশগ্রহণের পরপরই ওই পরীক্ষার যেটা বিস্তারিত উত্তর এবং ব্যাখ্যা ইউসিসি গ্রুপের পেজের মধ্যে ইনশাল্লাহ আমরা ওই দিনই দিয়ে দিব। তোমরা ইউসিসির সাথে আছো এবং ইনশাল্লাহ ভবিষ্যতেও থাকবা, এই কামনায় আজকে ক্লাসটি আমি রায়হান বোরহান এখানে শেষ করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম।